তো আমি ঘটনায় চলে যাচ্ছি। সামি নামে একজন ভদ্রলোক এসছে রিফায়েত ভাইয়ের কাছে এবং বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে রিফায়েত ভাইয়ের কাছে এসছে। খুব বেশি দিন হয় না, খুব অল্প সময় ধরে তিনি তার কাছে খুঁজতে খুঁজতে আসেন। এটা এতদিন আপনারা সবাই রিফায়েত ভাইয়ের অনেক পুরাতন ঘটনা শুনেছেন, 90s-এর ঘটনা শুনেছেন, 80s-এর ঘটনা শুনেছেন 2000-এর শুরুর দিকের ঘটনা শুনেছেন, রিফায়েত ভাইয়ের অসুস্থ হওয়ার পূর্বের ঘটনা, কিছু কিছু ঘটনা রিফায়েত ভাইয়ের স্ত্রীর মারা যাওয়ার আগ দিয়ে ঘটেছে, সেগুলি শুনেছেন। কিন্তু একদম রিসেন্ট ঘটনা হিসেবে আপনাদের কোনো ঘটনা শোনানো হয়নি। এবং এই ঘটনাটি এখনও পর্যন্ত রিফায়েত ভাই আসলে তার নিজের সাথে চলমান, কিন্তু ঘটনার মোটামুটি মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। রিফায়েত ভাইয়ের কাছে একজন লোক আসে যার নাম সামি, যেটা আমি একটু আগে বলেছি। তিনি যখন রিফায়েত ভাইয়ের কাছে আসে তখন রিফায়েত ভাইয়ের অবস্থা দেখে তাকে বলেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, আমরা আপনাকে নিতে চাচ্ছি এবং আপনার যদি সম্মতি থাকে তাহলে আপনার সাথে যারা আপনি যে কয়জনকে নিতে চান আমরা সেই কয়জনকে নেওয়ার ব্যবস্থা করব। তো রিফায়েত ভাইয়ের এলাকায় যেহেতু মসজিদে তিনি আগে প্রায় যেতেন, সেখানের হুজুর একজন আছেন যিনি খাদেম, তিনি রিফায়েত ভাইয়ের পরিচিত। তো রিফায়েত ভাই তাকে সাহায্যকারী হিসাবে নিয়ে যান এবং তার ছেলেকে নিতে চান এবং বলেন যে আমি আমার সাথে 3 জন মানুষ নিব, আপনার যদি কোনো সমস্যা না হয়। আর এই কেসটার জন্য আমাকে আরও ডিটেলস জানতে হবে, তো আপনাদের ব্যাপারে জানবো। বলছে সামি সাহেব, সামি যিনি এসছেন তিনি বলেছেন যে আসলে সত্যি কথা বলতে আমার ভাই এবং আমার মা দুইজনই এটার একদম সামনাসামনি চাক্ষুষ প্রমাণ এবং দুইজনই মোটামুটি মোরলেস অনেক কিছুই ফেস করেছেন। তো তাদের কাছ থেকে আপনি ডিটেলস জানতে পারবেন। তো তাদের কাছ থেকে ডিটেলস জানতে গেলে আমাদের অনেকটা উত্তরা ক্রস করে তাদের বাসায় যেতে হবে এবং তাদের নিজেদের বাড়ি, হিউজ বাড়ি, অ্যাপার্টমেন্ট সহ নিজেরা বাড়ি বানিয়েছেন। তো তাদের আসলে আদম ব্যবসা তারা করে থাকেন। তারা সব ভাই মিলে আদম ব্যবসা করেন এবং লিগ্যাল ওয়েতে বলতে যে বাংলাদেশের বাইরে মানুষ পারেন আর কি। তো ইলিগাল যেটাই হোক, তারা মানুষকে ঠকান না, টাকা পয়সা নেন ঠিকই, মানুষকে ঠকান না। তো এটা তিনি ক্লিয়ারিফাই করেন, কারণ এইসব জিনিসগুলো খুবই কনফিডেন্সিয়াল। কারণ রিফায়েত ভাই চাইলেই সব কাজে হাত দেন না, আগে মানুষের ব্যাপারে ব্যাকগ্রাউন্ড জেনে নেন। তো যাই হোক, রিফায়েত ভাই যখন ওনাদের বাসায় যাবেন তো ওনারা সব ধরনের বন্দোবস্ত করেন রিফায়েত ভাইকে নেওয়ার জন্য। যেদিন এটা ছিল সোমবার, সেদিন রিফায়েত ভাইকে নেওয়ার জন্য তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, বেশ বড়সড় অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। কারণ রিফায়েত ভাইকে আলাদা করে অ্যাম্বুলেন্সে হুইল চেয়ারে উঠিয়ে বসানো হয় এবং রিফায়েত ভাইকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেই বাড়িতে যে কয়দিন কাজ চলবে সেই কয়দিন কাজ থাকা অবস্থায় তাদের জন্য একটি ফ্ল্যাট খালি করা হয়। তো রিফায়েত ভাইকে তাদের বাসায় নেওয়া হয়। বাসায় ঢাকা শহরের জ্যাম অবশ্যই আপনারা জানেন, তার রিফায়েত ভাইয়ের বাসা থেকে বসে যেতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। তো রিফায়েত ভাইকে তারা নিয়ে যান বিকালবেলা, তাদের বাসায় পৌঁছে যান রাত 10টার মধ্যে। তো নামাজ কালাম শেষ করে রিফায়েত ভাই দেখা যায় সবসময় একদম বসে নামাজ পড়তে পারেন না, ইশারায় নামাজ পড়েন মোস্ট অফ দ্য টাইম, কারণ তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড। তিনি চাইলেই হুটহাট কোনো কাজে যেতে পারবেন না এবং তাদের কাজ করার জন্য যে খাদেম নিয়ে এসছেন তার একটা ছোটোখাটো পাওয়ার আছে, তিনি কিছু জিনিস দেখতে পারেন। তো যার বিধায় খাদেমকে তিনি নিয়ে আসেন। আর তার ছেলে যেহেতু তার হেল্প করে থাকেন, তো তার ছেলেকে নিয়ে আসা, তার ছেলে অনেক কিছুর উপস্থিতি টের পায় কিন্তু কোনো কিছু দেখতে পান না। তো রিফায়েত ভাইকে ওই বাসার উপরে নেওয়া হয়। তো ওই বাসাতে এরকম প্ল্যান হয় যে রিফায়েত ভাই যে থাকবে, যে ঘরটাতে থাকবে সেটা একদম টপমোস্ট ফ্লোরে থাকবে এবং এটা তাদের নিজেদের বাড়ি। এই বাড়িটা প্রায় 6 কাঠা জায়গার উপর করা এবং পুরোটাই অ্যাপার্টমেন্টের মতো, লিফট লাগানো আছে। তো এই পুরো বাড়ির মালিকরাই হচ্ছে সামির ভাইরা এবং যে ঘটনাটা আসলে রিলেটেড সেটা নিয়েই আসলে কাজ করা। তো সরাসরি রিফায়েত ভাইকে ওই রুমেই প্রবেশ করানো হয় এবং প্রবেশ করানোর সাথে সাথেই দরজা খোলার সাথে সাথে রিফায়েত ভাইয়ের ছেলে বমি করে দেয় এবং খুব রিসেন্ট ঘটনা। বমি করার সাথে সাথেই রিফায়েত ভাই প্রপারলি বুঝতে পারে আসলে রিফায়েত ভাইয়ের কোভিড হওয়ার পর থেকে ওই নাকের গন্ধ প্লাস একটু হেয়ারিংয়ের প্রবলেম আছে, কিন্তু অতটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে স্মেলটা নেওয়ার ক্ষেত্রে রিফায়েত ভাই অত বোঝে না, কিন্তু এই গন্ধটা এতটাই প্রকট মনে হচ্ছিল যে মরা লাশের
স্তূপের পাশে তারা দাঁড়িয়ে আছে, এরকম গন্ধ যে একটা দুটো মরা লাশ না, অনেকগুলো মরা লাশের কয়েকদিনের পচা গলা মরা লাশের গন্ধ এই রুম থেকে আসছে, যেই রুমে তারা বর্তমানে রেফায়েত ভাই থাকবে। তো রেফায়েত ভাই ভাইয়ের সাথে বললো যে পটকা গন্ধটা আসলে পাচ্ছে যে রেফায়েত ভাইয়ের ছেলে, এবং যে সাথে খাদেম আসছে সেও হালকা পাচ্ছে, কিন্তু রেফায়েত ভাইয়ের ছেলে পাচ্ছিল বেশি। সেটার সাথে সাথে বমি করে দেয়, এবং বমি করার সাথে সাথেই তিনি আমাকে এভাবে বলেন যে আসলে ভাই রুমটাতে ঢোকার সাথে সাথে ওই বাসাটাতে আমরা আসলে সিঁড়ির কামরায় ঢুকি নাই, তো বেশ বাসার ব্যাপারে আমরা ততটা বুঝি না, আমরা লিফটে একবার সরাসরি উপর উঠে যাই, তো লিফট থেকে নামার পরও একটা সিঁড়ি ভেঙে উপরে ছাদের সাথে রুমে উঠানো হয় আব্বাকে, তো হুইল চেয়ার দিয়ে উপর উঠানো হয়, দারোয়ান সহ 5-6 জন মিলে উপর উঠানো হয়। উপর ওঠানোর পর রুমের যে ওই রুমটা যেটাতে ঢোকানো হয়, ছাদের উপর বারবিকিউ করার জায়গা আছে এবং সুন্দর ছাদ, ওই ছাদের পাশে একটা রুম করা, যেখানে বাথরুম সহ একটা রুম আছে, সেখানে তাদেরকে থাকার বন্দোবস্ত করা হয়। ওই রুমে ঢোকার সাথে সাথেই ওই গন্ধে রেফাত ভাইয়ের ছেলে বমি করে দেয়। তো উনি বলেন যে এমন গন্ধ যে লাশ পচে গেলে একদম পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার পর যে পটকা গন্ধ বের হয়, সেই গন্ধটা সেই রুম থেকে আসে। কিন্তু ওই মুহূর্তে উপস্থিত যারা ছিল তারা সবাই গন্ধটা পাচ্ছিলেন শুধুমাত্র 3 জন, এবং ওই মুহূর্তের সাথে সাথেই রেফায়েত ভাই গাউসুলের সে জায়গায় উপস্থিতিটা টের পান। গাউসুলের সাথে সাথে এসে বলেন যে আগে ঘটনা শোনেন এবং তারপরে তাদের ব্যাপারে ডিটেলস জানা যাবে, তবে এতটুকু বুঝে যাচ্ছি যে বুঝে রাখেন যে তোমরা যখন ওখানে যাবে তোমরা অবশ্যই শরীর বন্ধ করে যাবে ফ্ল্যাটে ঢোকার সময়, এবং আমি আশা করছি থাকবো, আবার তুমি যদি কাউকে ডাকতে চাও তুমি ডাকতে পারো। তো রেফায়েত ভাইয়ের ছেলেকে নিচে পাঠানো হয় ওই ফ্ল্যাটে, কারণ রেফায়েত ভাইকে আবারও হুইল চেয়ারে করে নিচে নামানোটা একটা কষ্টের ব্যাপার। তো রেফায়েত ভাইয়ের ছেলে এবং সে খাদেম নিচে যান সামি সাহেবের মায়ের সাথে দেখা করবার জন্য এবং পরিবারের সকলের সাথে কথাবার্তা বলবার জন্য যে আসলে ঘটনাটা কবে থেকে শুরু বা কী। কিন্তু নিচে যাওয়ার পরে পরিবারের মধ্যে থেকে মুরব্বী যারা আছেন তারা জানেন যে রেফায়েত ভাই এখানে এসছে, তো তারা আসলে ওনার রেফায়েত ভাইয়ের ছেলের কাছে আসলে ঘটনা বলতে চান নাই আর কি, তারা ইতস্তত বোধ করছিলেন। তো রেফায়েত ভাইয়ের ছেলে পরে রেফায়েত ভাইকে আলাদা করে নিয়ে আসা হয় পরের দিন, কারণ ওই দিন রাত্রেবেলা দেরি হয়ে গেছিলো এমনিতেও। তো ওই দিন রাতের বেলা রেফায়েত ভাইয়ের ছেলে জাস্ট ওই বাড়ির চারপাশে মনে হচ্ছিল যে কোলাহল হচ্ছে, মানে ঝগড়াঝাটি হচ্ছে, এরকম শব্দ আসছে ছাদের উপর থেকে। তো রেফায়েত ভাইয়ের ছেলে বের হয় খাদেমকে নিয়ে, ওই দরজার পাশ থেকে বের হলেই তো আশপাশে পুরো ছাদটা তো ওপেন, কিছু গাছগাছালি আছে, পেয়ারা গাছ আছে। তো দক্ষিণ পাশের কর্নারে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা ড্রামের মধ্যে লাগানো, সেইটার আশেপাশে 8-10টা বিড়ালে একসাথে ঝগড়া করছে। তো বিড়াল দেখা গেছে ওখানে, আর কিছু দেখতে পান নাই, কিন্তু রেফায়েত ভাই বলছিল যে তোমরা ওখান থেকে চলে আসো, এটা বিড়াল না, তোমরা চলে আসো এখান থেকে। এবং ওই বাড়িটার চারপাশ থেকে কেমন যেন মনে হচ্ছিল যে ঘন কুয়াশা, মানে ছাদের উপরে ঘন কুয়াশা। তো এখন তো শীতকাল, কিন্তু ওইখানে এত কুয়াশার মতো পড়ার অবস্থা ছিল না। আর ওই মুহূর্তে, এটা তো আরও কিছুদিন আগের কথা, তখন এত কুয়াশা পড়েনি। ইদানিং এখন বাংলাদেশ অনেক কুয়াশা পড়ছে, তখন এত কুয়াশা পড়া শুরু করেনি। তো ওই বাসাটার ছাদের মধ্যে প্রচণ্ড কুয়াশা ভাব, আর কেমন জানি মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু ওই সময় তো বৃষ্টি হচ্ছিল না, তো সিজন না। প্লাস রেফাত ভাই বলেছে যে আচ্ছা আপাতত তোমরা কেউ বের হয়েও না, আমি দেখি, এবং তোমরা আমাকে কষ্ট করে কালকে নিচে নামাও, ওনাদের সাহায্য নাও, যেহেতু ওনার মা কথা বলতে চাইছেন না। ওনারা থাকতেন 3 তলায়, আর রেফাত ভাই ওই মুহূর্তে 6 তলার ছাদে ছিলেন। পরের দিন ওই দিন রাত্রেবেলা রেফাত ভাই আর তেমন কোনো এটা নিয়ে বদর করেননি, যেহেতু এখানে এসছে আর কয়েকদিনের জন্য এসছে কাজ করার জন্য, তো কাজ তো করে যেতেই হবে এবং বের করতে হবে আসলে ঘটনা কোথার থেকে কিসের উৎপত্তি। তো নিচে যখন যায় তখন রেফাত ভাই স্বামী সাহেবের ভাইয়ের সাথে কথাবার্তা বলেন। তো কথাবার্তার এক পর্যায়ে জানা যায় যে এই বাসায় তারা কয়েকদিন যাবৎ, বছরখানেক যাবৎ কিছু মুভমেন্ট তারা লক্ষ্য করছিলেন। মুভমেন্টটা লক্ষ্য করছিলেন এরকমভাবে যে কোনো একটা শুক্রবারে জুম্মার দিন এশার নামাজের পরপরই ওই ওনাদের বাসার ওই দিক থেকে নিচ থেকে কলাপসিবল গেট লাগানো, তো নিচ থেকে 4 তলায় কলাপসিবলের গেট লাগানো আছে। 4 তলায় থাকে হচ্ছে স্বামী সাহেবের বড় ভাই,
পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকে। আর কোনো ভাড়াটিয়া চাইলেই ছাদে যেতে পারবে না ওনাদের পারমিশন ছাড়া। লিফটের মধ্যেও ছাদের যে সুইচটা একদম টপ ফ্লোরে, সেখানে উঠতে গেলেও স্পেশাল একটা সুইচ আছে যেটা সচরাচর ছাড়া যায় না। এটা মাত্র ওই নিচের যে দারোয়ান আছে তারাই ছেড়ে যেতে পারে। এছাড়া ভাড়াটিয়াদের সবসময় ছাদে যাওয়ার পারমিশন নাই। তো কিছু কিছু রেস্ট্রিকশন আছে, সেটা নিজেদের বাড়ি দেখে তারা এভাবে করেছে। তো তার বড় ভাই প্রথম প্রত্যক্ষ করেন আসলে জিনিসটা। সেদিন রাতের বেলায় এশার পর, ওই জুম্মার দিনে এশার পরে তাদের সিঁড়ির কামরা সবগুলো লাইট অফ করেছিল। তো তার দরজায় নক করে কেউ। তিনি দরজাটা খুলেন, দরজা খুলে দেখেন কেউ নাই। 5 মিনিট পর আবারও দরজায় নক করে। ওই মুহূর্তে তাদের গেট বরাবর, তাদের যে দরজা বরাবর কলাপসিবল গেট লাগানো। কলাপসিবল গেট ক্রস করে কেউ তো দরজা নক করবে না। আর পাশে কোনো ফ্ল্যাট নেই, ওই পুরোটা ফ্লোর জুড়ে তিনি একা থাকেন। পুরো ফ্লোরে এখানে দুইটা ইউনিটকে একসাথে জোড়া দেওয়া। তো দরজা নক করে চলে যাচ্ছে কে? উপর থেকে তো কেউ আসছে না, উপরে তো কেউ নাই। উপরে যে 5 তলায় যে ভাড়াটিয়া আছে, এক পাশে ভাড়াটিয়া থাকে আর এক পাশে স্বামী সাহেব থাকে। তো স্বামী এসে তো দরজা নক করে দাঁড়ায় থাকবে। আর নর্মালি স্বামী আসলে দরজা নক করলেও সে জোরে জোরে ডাকতে থাকে যে দাদা দরজা খোলেন বা কিছু একটা। তো স্বামী সাহেব বড় ভাই তো এরকম আগে কখনো পাননি। তো তিনি দেখেন যে কলাপসিবল গেটের ওই পাশে, এটা কিন্তু 4 তলার কলাপসিবল গেট, সিঁড়ির কামরায় লাগানো। তো সেই কলাপসিবল গেটের উল্টা পাশে নিচে কে জানি হেঁটে চলে যাচ্ছে। তো তিনি বলে, এই কে এখানে নিচে যাচ্ছে, কে, কার কাছে আসছেন? তো তিনি তিনি যাকে দেখেন, তিনি ঘাটটা ঘুরিয়ে দেখেন যে এটা তার বাবা। তিনি খুব জোরে একটা চিৎকার দেন, আব্বা, খুব জোরে একটা চিৎকার দেন। উপর থেকে স্বামী সাহেব, এই তোরা কে, কোথায়, সব চিৎকার চেঁচামেচি করে নিয়ে আসে। স্বামী সাহেব নিচে আসেন। নিচে আসার পর বলে যে আমি আব্বাকে দেখলাম, আব্বা নিচে যাচ্ছে। তো সবাই বলে যে না, তুমি কি আন্দাজে উল্টাপাল্টা কথা বলো, তুমি ভুল দেখছো, এটা এরকম কীভাবে, এটা তো সম্ভব না, এটা তোমার মনের ভুল, এটা তুমি ভুলে যাও। বলে না রে ভাই, আমি মনের ভুল না, আমার দরজা নক করলো, কলাপসিবল গেটের ওই পাশ দিয়ে আমি দেখলাম যে নিচে কে জানি যাচ্ছে। তো আমি কলাপসিবল গেটটা খুলে নিচে পর্যন্ত গেলাম, দেখলাম আব্বা আমার দিকে তাকালো। আমি কি আমার আব্বার চেহারা চিনবো না? তো সবাই জিনিসটা খুব লাইটলি নিয়েছিল ওই মুহূর্তে। তার কিছুদিন পরেই তার মার স্বপ্নে তার বাবা আসে। তার মাকে বলে যে আমি বাসায় আছি। মানে তার মা এটা স্বপ্নে দেখে যে তার হাজব্যান্ড, স্বামী সাহেবের আব্বা তাকে বলছে যে তুমি কোথায়, তুমি ছাদে আসো, আমি প্রতিদিনই তো ছাদে উঠি, তোমাকে তো দেখি না। এটা তিনি স্বপ্নে দেখেন। তো এটা তিনি তার ছেলেকে বলেন। তো ছেলে ওই দিন তার বাবাকে সিঁড়ির কামরায় দেখেছে, 2টা কানেক্ট করলো। স্বামী সাহেব তখন কিছু দেখেননি। তো তার কিছুদিন পরে গভীর রাতের বেলা, রমজান শুরু হচ্ছে সেই মুহূর্তে। তো রমজানের সেহরির ওয়াক্তের আগেই স্বামী সাহেবের বড় ভাই সে ঘুম থেকে উঠে যায়। তো ওয়াশরুমে গিয়েছিলেন তিনি। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি রান্নাঘরে লাইট জ্বালানো। তো রান্নাঘরে লাইট জ্বালালে নাকি তাদের ডাইনিং স্পেসের লাইট জ্বালানো লাগে না, মোটামুটি আলো দেখা যায়। তিনি দেখলেন যে তার নিজের রুম থেকে একটা পুরুষ মানুষ তার নিজের রুম থেকে বের হয়ে স্বামী সাহেবের ভাতিজা আর কি, তার বড় ছেলের রুমে ঢুকলো। তো বড় ছেলের রুমে ঢুকে গেল। দরজাটা খোলা ছিল বড় ছেলে। তো বড় ছেলে তো ঘুম ওই মুহূর্তে। তো দরজা খোলা ছিল, অন্ধকার, কিন্তু ঢুকে গেল ভিতরে। তিনি তার সাথে সাথে তার ছেলের রুমে যান, যে দেখেন কেউ নাই। তিনি যখন আবার তার ছেলের রুম থেকে ব্যাক করার সাথে সাথে দেখলেন যে কেউ একজন ড্রয়িং রুম থেকে সরাসরি তাদের ড্রয়িং রুমের পাশের লাগোয়া যে বাথরুমটা আছে সেটার ভিতরে কেউ ঢুকে গেল। তিনি সাথে সাথে আবার বাথরুমে গেলেন, দেখলেন বাথরুমেও কেউ নাই। এরকম করে কয়েকবার দেখার পর তিনি দেখলেন যে তাদের বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। তিনি তাদের বারান্দায় গেলেন। বারান্দায় যাওয়ার পর, আসলে বারান্দায় গিয়েছিলেন মুখ মুছতে, আসলে তার মুখটা মুছা হয়নি। তিনি বারান্দায় যান এবং তার স্ত্রীকে জাগাবেন এরকম প্ল্যান করতে যেই বারান্দায় যেয়ে দেখেন যে একজন দাঁড়ানো গ্রিলের হাত দিয়ে। অনেক সময় অনেকে দেখা যায় যে বারান্দায় দাঁড়িয়ে দূর দূরান্তের দৃশ্য দেখে। তো ওনাদের বাসাটা এমন জায়গায় যে আশপাশের বাড়ি ঘর তখনও ঠিক মতো
যখন ঘটনাটা হয় তখনও এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে 1-2 তলার কাজ হচ্ছে, আশপাশের প্লটের মধ্যে কিছু বাড়িঘর আছে যারা 1 তলা 2 তলা করেছে, তখনও তাদের মতো হাইটের বাড়িঘর হয়নি, 1-2টা ছাড়া। তাদের যে গলি, তাদের যে রোড, সেটার মধ্যে তখন ওই প্লটের মধ্যে বাড়িঘর বানানো চলছে। এখন অনেকগুলো বাড়ি দেখা গেছে যে অনেকটা কাজ অলমোস্ট শেষ। তো তখনও এরকম ঢালাই চলছে, 2 তলা 3 তলার কাজ চলছে, সারাদিন এই জিনিসের শব্দ। তো রাত হলেই একটু শান্তি লাগে আর কি। তো সেই বাসার মধ্যে তিনি দেখলেন যে কেউ যখন জানালার মধ্যে খুব উদাস মনে জানালার গ্রিল ধরে দূরে তাকিয়ে থাকে ভিন্ন একটা অপলক দৃষ্টিতে, সেরকমভাবেই কেউ জানালার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে এবং যেই হাইট যেই সব কিছু তার বাবার সাথে ম্যাচ করে। তো তিনি বারান্দায় যাওয়ার পর বললেন যে মুখ মুছে গামছা দিয়ে মুখ মুছে জিজ্ঞেস করলেন, কে এখানে? খুব অবাক দৃষ্টিতে, কে এখানে? তখন সাথে সাথেই তিনি দেখলেন যে ওই অবয়বটা গ্রিল ভেদ করে ওই পাশ থেকে চলে গেল। এখন আমি অবয়ব বলছি কারণ তিনি তার বাবাকে দেখতে পাচ্ছিলেন এবং এটা কনফার্ম যে তিনি তার বাবাকে দেখছিলেন। তো এর মাঝেই তিনি তার মাকে তারা জানান যে মা, আমি এরকমভাবে আব্বাকে দেখছি, আমি তো বুঝতেছি না কি হয়েছে, তো আমি আসলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসতে যাব, তো দেখি ঘটনাটা কি বলে। তো মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। ইমাম সাহেব বলেন যে আপনারা আপনার বাবার জন্য দোয়া করেন বেশি বেশি, কারণ তার বাবা মারা গেছে আরও 1-1.5 বছর হয়। আপনার বাবার জন্য দোয়া করেন, আপনার বাবাকে বেশি বেশি দেখছেন, এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ। এখন কেন দেখছেন সেটা তার আমি বলতে পারবো না, কারণ আমার সাথে তো আসলে আহামরি কোনো কেউ থাকে না বা আমি জেনে জানাতে পারবো না। তো আপনারা এক কাজ করেন, আপনারা কোনো হুজুরের কাছে যেতে পারেন, কোনো আলেমের কাছে যেতে পারেন। আর একটা হতে পারে যে জমজমের পানি পুরা বাড়ির মধ্যে সন্ধ্যার সময় ছিটালেন, অথবা পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে পুরা বাসায় ছিটালেন, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পুরা বাড়িটা হাততালি দিলেন 3 বার, প্রতিটা কোনায় যে হাততালি দিলেন। দেখেন সন্ধ্যার পরে এই প্র্যাকটিসটা করা যায় কিনা। তো তিনি তাই করছিলেন। আসলে খুব আহামরি লাভও হচ্ছিল না। প্রতিদিন সিঁড়ির কামরার মধ্যে কেউ উঠে যাচ্ছে, চিৎকার করছে, হু হু করে কান্না করছে, মনে হচ্ছে এই বাড়িতে কেউ মারা গেছে। যেমন রেফাত ভাই তো এই বাসায় শুনছে, বলছে যে 7-8 মাস আগে নাকি এরকম রমজান শেষ হওয়ার পরে এই বাড়িতে নাকি এরকম অবস্থা হয়েছে যে পুরা বাসার মধ্যে নাকি শোর গরম, মানে বাসার মধ্যে পুলিশ আসলে যেরকম মানুষের একটা জটলা পাকে সেরকম একটা জটলা। তিনি কোলাপসিবল গেট খুলে নিচে যান, নিচে যেয়ে দেখেন যে তখন বাজে রাত 1টা বা 1:30। তিনি নিচে যেয়ে দেখেন তিনি মনে করছেন যে হয়তো বাসা কোনো ভাড়াটিয়া, হয়তো বা কেউ আসছে, ভাড়াটিয়ার বাসায় কেউ আসছে বা এরকম দাওয়াত দিয়েছে বা কিছু একটা এরকম হইচই, যে দরজার বাইরে যেরকম মানুষজন আসলে হইচই হয় সেরকম। তিনি নিচে দেখেন কেউ নাই, একটা মানুষ নাই, কিন্তু উপর থেকে পরিষ্কার শোনা যাচ্ছে অনেক হইচই। তো যেই ফ্লোর বরাবর হইচই হচ্ছিল সেই ফ্লোরের লোকজনদেরকে তিনি নক করেন। তিনি নক করার সাথে সাথে সেই ফ্লোরের লোক হয়তো ঘুমের ঘরে দরজাটা খোলার পরে জিজ্ঞেস করে যে কী হয়েছে ভাই, কোনো সমস্যা? বলে যে আপনাদের বাসায় কেউ আসছে, কোনো পার্টি হচ্ছে? কই না তো, আমি তো আমার বউই তো বাসায় নেই, বউ তো গেছে, ভাড়াটিয়া বলতে যে আমার বউ তো গেছে বাপের বাড়িতে, আমি বাসায় একা, আমি আসলে অফিস করেই বাসায় আসছি, তো আমি তো আসছি আর অনেক আগে, আমি ঘুমাচ্ছিলাম, আমাদের বাসায় তো কেউ আসে নাই। তো পাশের ইউনিটে নক করলো, পাশের ইউনিট থেকে নক করার পরে সেই ইউনিটের লোক বললো কই আমরা তো এরকম কোনো শব্দ শুনিনি। তিনি উপরে গেলেন, আবারও ঠিক একই শব্দ শুনতে লাগলেন যে ওই ফ্লোর বরাবর কেউ ঝগড়া করছে বা কথা বলছে। পরে আবারও মসজিদের এরকম কন্ডিশন ঘটার পরের দিন আবারও মসজিদের ইমামকে নিয়ে আসা হয়। মসজিদের ইমাম বলে যে হতে পারে কোনো সমস্যা, আপনারা আসলে আমাকে না নিয়ে এসে আমি যত হায়েস্ট দোয়া পড়ে দিতে পারবো, এর থেকে ভালো নিজেরা দোয়া পড়া, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো বড় আলেম জাতীয় কাউকে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি বের করতে পারেন আসল ঘটনা কি। তো পরিচিত একজন আলেমের ঠিকানা দেওয়া হয়। তো সে আলেম আলাদা করে গাড়িতে করে নিয়ে আসা হয় তাদের বাসায়। সে আলেম বাসার নিচ থেকেই বলে যে আসলে বাসায় উপরে ওঠার দরকার নেই, নিচ থেকেই বলি উপরে উঠবো না, আপনারা যে ফ্লোরে থাকেন ওই পুরো ফ্লোরের সিঁড়ির কামরাটা একটু পরিষ্কার করবেন, সে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করবেন, এখানে মনে হচ্ছে কোনো ময়লা আছে, আর এই বাড়িতে জিনি মুভমেন্ট আছে, যে এই বাড়িতে জিনদের চলাফেরা আছে, জানি না কোনো জিন আটকে পড়েছে কিনা, তবে আমার কাছে কেউ নাই যে আমি খবর লাগাবো। আপনারা এক কাজ করেন, কিছুদিন দেখেন আর যে আমলগুলো দিচ্ছে সেটা করেন, প্রতিদিন আগুন জ্বালিয়ে বিভিন্ন প্রান্তে আগুনগুলো নিয়ে এইটা করতে পারেন, কিছু রিচুয়ালস শিখিয়ে দেয়। তো
তো তারা এই কয়টা দিন 5-10 দিন এরকম তারা ওই রিচুয়ালস ফলো করে। কিছু রিচুয়ালসের মধ্যে আছে দুধ দিয়ে গোসল করাতে হয়, দুধ দিয়ে গোসল করতে হবে, সেটাও বলেছে। তো তারা রিচুয়ালস পালন করে, স্বামী ভাই সহ পালন করে। আসলে স্বামী ভাই তেমন কিছু দেখেননি, তিনি সহ পালন করেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হচ্ছিল না। ওই দিন এটা হচ্ছে আরও 4-5 মাস আগের ঘটনা। 4-5 মাস আগে তিনি ছাদে যান। ছাদের মধ্যে তার স্ত্রী বলেছে যে বাসায় বুয়াটা সেদিন আসেনি, তুমি এক কাজ করো, বাসার তুমি তো ছাদে যেয়ে কাপড়গুলো নিয়ে আসো। আমি তখন ওই মুহূর্তে তিনি রান্না করছিলেন। তো তিনি বলেন যে ঠিক আছে। তিনি তার ছেলেকে নিয়ে ছাদে যান। তার ছেলের বয়স খুব বেশি না, 10-11 বছর বয়স। তিনি তার ছেলেকে নিয়ে ছাদে যান। ছাদে যাওয়ার পর তিনি দেখেন ছাদের যেই কর্নারটাতে পেয়ারা গাছের কথা বলছি, সেই কর্নারটার চারিপাশে 4টা নর্মাল বিছানার চাদর বিছানো, আর আশপাশ থেকে কেমন শব্দ আসছে, কান্নার শব্দ। আর ওই 4 কোণা যে 4টা চাদর টানানো আছে, সেটা নিচ থেকে পানি গড়িয়ে গড়িয়ে আসছে। পানি গড়িয়ে গড়িয়ে আসছে, কারণটা কি? তো তিনি ওই ছাদের ওই কর্নারে যান। তখন হায়েস্ট রাত খুব বেশি না, রাত 8টা-9টা বাজে। আর স্পেশালি ওই সময় ঝড় বৃষ্টির সময় তো ঝড় শুরু হচ্ছে, এরকম অবস্থা। তিনি কাপড়গুলো নিয়ে যাবেন। তো তিনি দেখলেন যে তার ছেলে তখন ওই ছাদের মধ্যে ঢোকেনি। এই ছাদে ঢোকার আগে যে সিঁড়ির কামরা, সেই জায়গায় তার ছেলে দাঁড়িয়েছিল। তো তিনি দেখেন সেখান থেকে পানি পড়ছে। ওই পর্দাটা সরানোর পর দেখেন যে একটা লাশের খাটিয়া, সেই খাটিয়ার মধ্যে শুয়ে আছে তার বাবা। আশেপাশে কেউ নাই। তার বাবার সতর ঢাকা বলতে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকা, আর তার সারা শরীর বেয়ে পানি পড়ছে। সেই পানিটা গড়িয়ে গড়িয়ে আসছে, এবং সেই পানি থেকে কেমন একটা কর্পূরের গন্ধ আসছে। গন্ধটা যে মানুষ মারা গেলে যেরকম গন্ধ ব্যবহার করা হয়, কর্পূরের গন্ধটা আসছে। তিনি এক দৌড়ে সিঁড়ি কামরা যান, কাপড় টাপড় বাঁধে নিচে নেমে যান। তার ভাই, স্বামীকে, দারোয়ানকে সহ উপরে আসেন। উপরে এসে দেখেন কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই। ছাদের মধ্যে কিছু কাপড় ওই টানানো আছে, কিন্তু এরকম চারিপাশে বিছানোর চাদর চারিপাশে দিয়ে টাঙিয়ে কেউ লাশ ধোয়াচ্ছে না, এরকম কিছু নাই। তো সবাই চিন্তা করে, স্পেশালি আসলে তিনিই দেখছিলেন বারবার তার বাবাকে। আশেপাশে অন্য ভাই বোন বলতে গেলে, অন্য ভাই হিসেবে স্বামী ভাই, তার মা কেউ দেখছিলেন না। তার মা স্বামী ভাইয়ের সাথেই থাকে, তো তার মা দেখছিলেন না। কখনো কখনো স্বামী ভাইয়ের সাথে থাকে, কখনো কখনো তিনি মেয়ের সাথে থাকেন। তার মেয়ে থাকে দোতলায়। তো স্বামী ভাই, তার মেয়ে হচ্ছে সবার বড়, তিনি নিচে দোতলায় থাকেন তার হাজব্যান্ড সহ বলতে তার পরিবারের অন্যান্য লোকজন সহ, তার ছেলে সহ। কারণ তার হাজব্যান্ড আসলে তিনিও মারা গেছেন অনেক দিন হয়। তো তিনি হাজব্যান্ড নাই, তিনি একা বিধায় তার ছেলে থাকে। ওনার বোন হচ্ছে সবার বড়, তো বোনের মেয়েকেও বিয়ে দেওয়া হয়েছে। তো তার বোনকেই যে বলে যে এরকমভাবে আমি দেখছি বারবার বাবাকে, আমি বুঝতেছি না, তো আমরা বাড়িতে যেয়ে একবার মিলাদ পড়ায় দিয়ে আসি। তো বাড়িতে যাওয়া হয়, বাড়িতে কোরআন খতম দেওয়া হয়, দোয়া মাহফিল করানো হয়, কোনো সুরাহা হয় না। আরেকজন আলেমকে নিয়ে আসা হয়, কোনো সুরাহা হয় না। এরকম করে বারবার তিনি তার বাবাকে দেখছিলেন বাসার মধ্যে বিভিন্ন জায়গায়। দেখা যায় যে কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে তার বাবা বসে আছে, ওই পেয়ারা গাছটা চারিপাশে পাকা করা, ওই জায়গায় বসা যায়, সে জায়গায় তারা বাবা বসে আছে। আবার কখনো কখনো যেই রুমটার মধ্যে রেফায়েত ভাই বর্তমান অবস্থান করছে, সেই রুমটার মধ্যে তার বাবার লাশের খাটিয়া সহ লাশ রাখা। দৃশ্যটা এমন যে সেই রুমে লাশ রাখা, এবং সেই একইভাবে যেরকমভাবে তিনি ছাদে দেখেছিলেন, ওইখানে তার বাবার লাশের গোসল করানো হচ্ছে। তো তারা যান, এরকম গ্রামের বাড়িতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার পর তাদের গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাটে। তো তারা যান এবং তার বাবার যেখানে কবর দেওয়া আছে সেই কবর জিয়ারত করেন, কিন্তু তারপরও কোনো কিছু কম ছিল না। তো এরপরে তারা রেফায়েত ভাইয়ের সাথে তারা যোগাযোগ করেন। তবে সবচেয়ে আরেকটা পয়েন্ট যেটা, সেটা না বললেই না, যে প্রতিটা বাড়ির চারপাশ থেকে রাতের বেলা খুব আজগুবি সাউন্ড, যেমন শিয়ালের ডাক পাওয়া যেত। শিয়ালের ডাকটা তিনিই পেতেন মোস্টলি। একবার তার মা খালি শিয়ালের ডাক পেয়েছেন, কিন্তু সেটাও স্পষ্ট না। তার ওই আলোচনা কেন্দ্রিক তার মাও বলেন যে তিনিও কয়েকবার শিয়ালের ডাক পেয়েছেন, কিন্তু সেটা তিনি একবার পেয়েছেন। কিন্তু তার ছেলে, স্বামী ভাইয়ের বড় ভাই, তিনি প্রায় সময় এরকম শিয়ালের ডাক পেতেন। কুকুরের ডাক না, শিয়ালের ডাক। মাঝে মধ্যে দেখা যেত যে তিনি ফিল করছেন যে কুকুরের যে হাঁটার শব্দ, কুকুর যখন হাঁটে নখের যে শব্দটা,
কুকুর দৌড়ালে যেমন শব্দটা হয়, সেরকম শব্দ নাকি সিঁড়ির কামড়া দিয়ে তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে। তো পরে রেফায়েত ভাই বললেন যে আসলে দেখেন, এটা একটা মানুষের হতে পারে, তারপরও আমি আমার ওস্তাদদেরকে জিজ্ঞেস করব যে ঘটনাটা কি, এবং বারবার আপনার বাবাই কেন আপনার কাছে বারবার আসছে, আপনার কাছেই কেন বারবার আসছে। তো রেফায়েত ভাই বললেন যে আমি এটা জেনে তারপর জানাবো। তো সেদিন রাতের বেলা অপেক্ষা করা হয়, এবং স্পেশালি অপেক্ষা করা হয় সেই সব ওস্তাদদের, এবং সেই মুহূর্তে গাউসুল ওস্তাদ আছেন, ওস্তাদের ছেলে, তিনিও আসেন। তারা সবাই মিলে বসেন, কিন্তু বলছিলেন যে দেখো তোমরা এই বাসা, তোমাকে বলেছিলাম বারবার যে এই বাসাটা না আসতে না, আর এই বাসাটার মধ্যে যে তাবিজ করার যে টেন্ডেন্সিটা আছে সেটা অনেক আগের থেকে, স্পেশালি তাবিজটা এমনভাবে হয়েছে যেটা খুব খারাপ অবস্থায় আছে। তো আমরা হয়তো জানতে পারবো সেটা কোথায় আছে, এর আগে তো আমরা কিছু বলতে পারবো না। তার আগে জানতে হবে যে এখানে কে আছে, তাকে ডাকা যাবে কিনা। সেদিন রাতের বেলা হঠাৎ করে চিৎকার, রেফাত ভাই তখন রুমের ভেতরে, তো চিৎকার শুনে রেফাত ভাইয়ের ছেলে আর সাথে যে খাদেম সাহেব এসেছিলেন তিনি নিচে যান যে ওই ফ্ল্যাটে কি হলো। ওই ফ্ল্যাটে সেদিন থেকে শুরু হয় তাণ্ডব বলতে ওই ফ্ল্যাটের সমগ্র কল থেকে রক্ত আসতে থাকে। তো সাথে সাথে ছাদের যে স্বামী সাহেব সহ সবাই চেক করে, দারোয়ান সহ সবাই চেক করে যে ছাদের পানির মধ্যে, ট্যাঙ্কির মধ্যে কী সমস্যা। ওই মুহূর্তে রক্ত ওই ফ্লোরে সবগুলো কল থেকে রক্ত আসছিল। তো তার উপরে যে দেখে যে না, ট্যাঙ্কের পানি তো ঠিক আছে, তাদের ট্যাঙ্কটা পুরোটাই পাকা করা। তো ট্যাঙ্কের ঢাকনা খুলে উপরে পানি তুলে নিয়ে আসার চেষ্টা করেছে, যে হ্যাঁ পানি চেক করেছে, যেহেতু রাতের বেলা পানিটা এরকম পানি আসছিল, লাল মানে রক্তের মতো গন্ধ আসছিল। তো তারা বারবার উপরে ট্যাঙ্কি দিয়ে চেক করে, এবং পরের দিন সকালবেলা আবার লোক নিয়ে এসে পুরো ট্যাঙ্ক খালি করে চেক করা হয় যে কোনো সমস্যা আছে কিনা। তো পানির যেহেতু সমস্যা হয়ে গেছে, তারা আবার ট্যাঙ্কের পানি মানে পুরোটা খালি করে আবার পানি ভরে আর কি, যেহেতু নিজেদের বাড়ি তারা এটা করতে পেরেছে। তো দেখে যে না, কোনো অ্যাবনর্মালিটিস নাই। কিন্তু ওই দিন রাতেরবেলা তিনি বলেছেন যে পুরো ট্যাপের মধ্যে থেকে রক্ত পানি এসছে। তো ওই মুহূর্তে ট্যাপ ছাড়ার পর তো রক্ত আসে নাই, কিন্তু বেসিনের মধ্যে হালকা হালকা লাল লেগেছিল, যেটা সবাই দেখে। তো এইটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন থেকেই তারা মোটামুটি বুঝতে থাকে যে স্বামী সাহেবের যে বড় ভাই, তিনি আসলে কোনো কিছু ফেক বলছেন না। তাদের বাসার মধ্যে মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে আসা হয়, এবং কোরআন শরীফ তেলাওয়াত করার স্টার্ট করে দেওয়া হয়। যেই ফ্ল্যাটের মধ্যে স্বামী সাহেবের বড় ভাই থাকতো, তার মাকে তারা এসব বিষয় আর বলছিলেন না, কারণ তার মা আসলে কানে শোনে না ঠিক মতো, তো বলছিলেন না। তারা তাদের ওয়াইফদেরকে সবাইকে বাসার বাইরে, মানে তাদের বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এটা রেফাত ভাই বলেছেন যে আপনারা সবাই বাসার বাইরে নিয়ে যাবেন, আমি এই রুমের মধ্যে, যে রুমে রেফাত ভাই অবস্থান করছেন সেই রুমেই আসলে স্বামী ভাইয়ের বড় ভাইকে তিনি বসাবেন। তো পুরাটা অন্ধকার করে তখন রেফাত ভাইয়ের যে শক্তি, যতটুকু শক্তিতে সে নিয়ে আসতে পারেন, তিনি খাদেমের মধ্যে একজনকে নিয়ে আসেন। অনেকক্ষণ চেষ্টা করার পরে খাদেমের মধ্যে তিনি আসেন। খাদেমের মধ্যে আসেন হচ্ছে গাউসুল, যিনি রেফাত ভাই ওস্তাদের ছেলে গাউসুল, তিনি আসেন এবং তিনি বলেন যে দেখেন আমরা যেটা টের পেয়েছি, এই বাসাটার সমস্যা, এবং এই বাসার মানুষের সমস্যা, লোভের সমস্যা, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বাসায় যারা আটকা পড়ে গেছে, তারা চলে যেতে চাইছে না, তাদের সাথে মোটামুটি ঝগড়াঝাটি চলছে, এবং তারা বলতেও পারছে না কোথায় তাদের মুক্তির পথটা কোথায়, কিভাবে তারা এখানে আটকেছে। তো তিনি ওইটা বলে ওই খাদেমকে ছেড়ে বের হয়ে যান, এবং খাদেমকে ছেড়ে বের হওয়ার পরে আবার রেফাত ভাইয়ের পাশে অবস্থান করছিলেন। খাদেমকে ছেড়ে বের হওয়ার পর সাথে সাথে আরেকজন খাদেমের ভেতরে ঢোকে। এটাই রেফাত ভাইয়ের টার্গেট ছিল। তো খাদেমের অবস্থা তখন, খাদেম পুরো অজ্ঞান, হঠাৎ করে এই অজ্ঞান অবস্থায় চোখ বন্ধ করে খাদেম উঠে বসে। তো তাদের দেখার দরকার হয় না, তারা চোখ বন্ধ করেই কথা বলে, অনেক কিছু তারা ওই চোখ বন্ধ করেই দেখতে পারে। তো খাদেমের ভেতর থেকে আরেকজন জিন বলছে যে তুমি যত আমাদের ডিস্ট্রয় করবে আমরা তত অ্যাটাক করব, আর আমরা যত বেশি অ্যাটাক করব তত তোমাদের জন্য খারাপ। সুতরাং তোমরা যারা যে টিমটা এখানে এসছো তারা এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ এই বাড়িটা আমাদের দখলে আছে। আমাদের দখলের মধ্যে হস্তক্ষেপ করলে তোমাদের পস্তাতে হবে। আর তখন মানুষের সাথে আমরা আসলে এই ধরনের ঝামেলায় যেতে চাই না। যেই গর্হিত কাজ এই ভদ্রলোক করেছে, স্বামী সাহেবের বড় ভাই, তার নাম নিচ্ছি না, নাম নিলে চিনে ফেলতে পারে লোকজন, যে
গর্হিত কাজটা তিনি করেছেন, তার শাস্তি তাকে পেতেই হবে। এই শাস্তিটা তার উপর দিয়ে যাবে, তার সন্তানের উপর দিয়ে যাবে, তার পরিবারের উপর দিয়ে যাবে, চিকিৎসার উপর দিয়ে যাবে। এমন বড় একটা সমস্যায় পড়বে তারা, তখন দেখা যাবে সেটার চিকিৎসা বিজ্ঞানে লেখা নেই, এরকম কথাবার্তা আসছিল। এবং ওই মুহূর্তে পুরো বাসার মধ্যে শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বুলডোজার দিয়ে কেউ বাড়িটা ভেঙে ফেলছে, এরকম মুভমেন্ট হচ্ছিল। বাড়ির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এটা কম্পনটা শুধুমাত্র ওই রুমে থাকা অবস্থায় শুধুমাত্র রেফাত ভাইয়ের ছেলে, সামি সাহেবের বড় ভাই এবং ওই মুহূর্তে থাকা যে খাদেম তিনি পাচ্ছিলেন। তো মনে হচ্ছিল যে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে, এবং চারিপাশ থেকে মনে হচ্ছে কেউ কাউকে গলা টিপ দিয়ে মারছে। একটা দুইটা গলা টিপ দিয়ে মারার শব্দ আসছে না, মনে হচ্ছে শব্দটা ঘট ঘট শব্দটা অনেক জায়গা থেকে আসছে। রেফাত ভাই বলে যে এরকম হতে থাকবে, আমরা ওকে রিলিজ করি এবং আমরা বাইর করার চেষ্টা করি আসলে কোথা থেকে তারা এসছে। তো রেফাত ভাই তাদের ভেতর থেকে তাদেরকে রিলিজ করে দেওয়া হয়। খাদেমের আবার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ খাদেমের মধ্যে দুজন জিন ঢোকে। তো জিন একটা শরীরে যখন ঢোকানো হয় বা ওই মুহূর্তে জিনকে যদি কোনো শরীরের ভেতরে প্রেজেন্ট করা হয়, তখন যে পেইন হয়, যে পেইনটা নিতে হয় একটা মানুষকে, সেটা আসলে খাদেম, যখন এটা সবার মধ্যে নেওয়া সম্ভব না, খাদেম নিতে পারে দেখে খাদেমকে এখানে পারপাসলি নিয়ে আসা হয়। তো খাদেম বলেছিল যে তার সারা শরীরের ব্যথা, খাদেমের একটা দাঁত নড়ে যায়, কারণ প্রচুর দাঁত কিরমির করা লাগে, খাদেমের একটা দাঁত নড়ে যায়, যেটা পরবর্তী সময় রেফাত ভাই বলেছে যেটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি। যাই হোক, রেফাত ভাই ওই মুহূর্তে থাকা অবস্থায় তার প্ল্যান সাকসেস, যে তিনি এসে নিয়ে আসতে পেরেছেন একজনকে অ্যাটলিস্ট, কিন্তু যে শব্দটা সেটা ওই মুহূর্ত থেকে যাওয়ার পর কন্টিনিউয়াসলি হচ্ছিল। মনে হচ্ছিল রেফাত ভাই যে রুমটাতে আছে সেই রুমটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, এরকমভাবে কেউ বাড়ি দিচ্ছে, কেউ বাড়ি খাচ্ছে এসে। ওই দিন রাতের বেলা তাহাজ্জুদের সময় যখন ইশারায় রেফাত ভাই তাহাজ্জুদ পড়ছিলেন, তখন গাউসুল সাহেব আসেন। গাউসুল ওস্তাদ এসে বলেন যে দেখো, এইটা তো একটা তাবিজের মধ্যে আটকানো আছে, এরাও মুক্তি চাচ্ছে, এরাও বের হয়ে যেতে চাচ্ছে এই বাড়ি থেকে। এদেরকে দিয়ে আসলে কাজটা করানো হয়েছিল, কিন্তু যিনি কাজটা করেছেন তাকে তার সম্মানই না দেওয়ার কারণে তিনি এদেরকে আর উইথড্র করে নেয় নাই। তো এদেরকে উইথড্র করার জন্য এদেরকে যিনি পাঠিয়েছেন তাকেই উইথড্র করতে হতো, কিন্তু সে আসলে উইথড্র করে নাই বিধায় তারা এখানে আটকা পড়ে যায়। তারা বিভিন্ন মুভমেন্ট, স্পেশালি সাদ সাহেবের বাবার চেহারা বেশ ধরে তারা এরকম ভয় দেখাচ্ছিল। তো এটাতে তারা কিছুটা মজা পেলেও তারা আসলে মুভ করতে চাইছিল। জানা যায় যে আসলে তাবিজটার কাহিনীর ব্যাপারে জানা যায়, এবং তারা যারা ওইখানে এই যে চালান দেওয়া জিনগুলো ছিল, যারা আটকা পড়েছিল, ট্র্যাপ ছিল, উইথড্র হচ্ছিল না, তারা বলেছে যে সামি সাহেবের যে বড় ভাই তিনি তিনি একজন লোভী মানুষ, এবং এই লোভী মানুষটা একটা কবরের মধ্যে তাবিজ গেড়েছিল। কবরটা ছিল তার দাদার কবর, এবং আনফর্চুনেটলি ওই কবরের পাশে যেখানে তাবিজটা গাড়া হয়েছিল সেই মাটিটা খুঁড়েই তাদের বাবাকে কবর দেওয়া হয়, যার কারণে তাবিজটা মুভ করে গেছে এবং সেটা সেখানে আর নাই। যেটা থাকলে হয়তো বা সেটার হেল্প নিয়ে তাদেরকে উইথড্র করা যেত, কারণ তারাও প্রতিনিয়ত যিনি তাদেরকে পাঠিয়েছেন এই বাসায়, যার সাহায্য নিয়েছিলেন সামি সাহেবের বড় ভাই, তিনিও অনেক চেষ্টা করেছিলেন ওদেরকে উইথড্র করার, কিন্তু ওই তাবিজটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারাও খুঁজেছে, তারা যদি পেত তাহলে তারা অবশ্যই ওই কবিরাজ দ্বারা বা যিনি পাঠিয়েছেন তাকে দিয়ে সেই তাবিজটা সরানোর চেষ্টা করত। কবর দেওয়া হয়েছে বাগেরহাটের কোনো এক অঞ্চলে, তার বাবার কবর দেওয়া হয়েছে তার দাদার উপরে, কিন্তু এখন সেইখানে যেতে হবে এবং সেখান থেকেই তাবিজ সরাতে হবে, আদারওয়াইজ তাদের মুভমেন্ট বন্ধ হবে না। তো রেফায়েত ভাই বলেন যে কবে পারবেন আপনারা? তো তারা একটা টিম সহ, রেফায়েত ভাই সহ কিছুদিন আগে তারাও সেখানে যেতে সম্মত হয়, এবং ওই দিন এরপরে কিন্তু রেফায়েত ভাইকে তার বাসায় নামিয়ে দিয়ে আসা হয়, কারণ তারা আসলে বুঝতে পারছিল না তারা কি করবে। রেফায়েত ভাইয়ের কথাটা তারা বিশ্বাস করেনি। তো এর মাঝখানে তারা নাকি আরেকজন আলেমকে নিয়ে এসেছিল, সেও আলেমও নাকি একই কথা বলেছে, যেই কারণে, এবং এই আলেম বলেছেন যে উনি যেটা বলেছেন সেটাই সত্য, আপনারা পারলে ওনাকে নিয়ে যান আমার কাছে। সে আলেম বলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ দ্য রাইট পারসন, যিনি আপনাদেরকে প্রপারলি সেই কবরের ভেতর থেকে তাবিজটা বের করতে হেল্প করবে।
আসলে টু বি অনেস্ট সেই কবর দিতে যে তাবিজ আসলে অন্য জায়গায় চলে গেছে, সেই জায়গায় একটা ছোট বাচ্চার কবর হয়েছে, সেই জায়গায় ওই এলাকারই একজন ছোট বাচ্চার কবর দিয়েছে, সেটার মাঝখানে হয়তো বা তাবিজটা পড়েছে, এরকম আইডেন্টিফিকেশন আসছে সেই জায়গায়। তো আলটিমেটলি সেখানে প্ল্যান হয় রেফায়েত ভাইকে নিয়ে যাওয়ার, এবং তার মাও যায়, সব ছেলের বউ যায়, সবাই মিলে সেই জায়গায় যায়। অনেকটা পুরো গ্রুপই যায় সেখানে, যে মানে বাসার মধ্যে থাকা যাচ্ছিল না, উপদ্রবটা আরও বেড়ে গেছিলো। বাই দিস টাইম রেফায়েত ভাই একটু মনক্ষুণ্ণ হয়েছিল যে তাকে কষ্ট করে নিয়ে গেল, আবার দিয়ে গেল, তারা তার কথা বিশ্বাস করছিল না। তো তাকে পরবর্তী সময় একটা সময় কনভিন্স করে রেফায়েত ভাইকে। রেফায়েত ভাই কনভিন্স করার পরে তারা বাগেরহাটে যান, এবং সেই তাবিজটা আসলে সত্যি সত্যি সেখানে একটা ছোট বাচ্চার কবর হয়েছিল, সেই বাচ্চার কবরের 2-3 ইঞ্চি ভেতরেই আসলে ওই মাটির সাথে মিশেছিল, ওই মাটিটার মধ্যে ওই তাবিজটা ছিল। পরে যেই 3টা তাবিজ একসাথে পুটলি বাঁধা ছিল, সেই 3টা তাবিজকে উদ্ধার করা হয়, এবং তাকে বলে দেওয়া হয় যে আসলে তাবিজটা তাদেরকে বলে দেওয়া হয় করেছিল হচ্ছে তাদের বড় ভাই এই সম্পত্তি পাওয়ার জন্য। এই শুধুমাত্র এই সম্পত্তি না, তাদের বাবার আরও কিছু সম্পত্তি ছিল, যার কারণে তিনি তাবিজ করতে বাধ্য হয়েছিলেন যেন সকল সম্পত্তি তার কাছে আসে। সেই সম্পত্তি যেন তার কাছে আসে, সেই জিনিসটা সাকসেসফুল হবার পরে যেই কবিরাজের মাধ্যমে তাদের দুজন যে কয়টা জিন এখানে ছিল তাদেরকে পাঠানো হয়েছিল, তারা বেশ শক্তিশালী, কিন্তু তারা আসলে মুক্তি চাইছিল। তো যে কবিরাজের মাধ্যমে পাঠাচ্ছিল, সেই কবিরাজকে তাদের পরবর্তী সময়ে যে সম্মানিটা দেওয়ার কথা ছিল, যেটা ফিক্স হয়েছিল, সেটা আর দেওয়া হয়নি বিধায়, কারণ তার কাজ তো হয়ে গেছে, দেওয়া হয়নি বিধায় তিনি যে পাঠিয়েছিলেন যে জিনগুলোকে, তাদেরকে আটকে রাখেন সে জায়গায়। তো পরবর্তী সময়ে রেফায়েত ভাই ওই তাবিজটা খুঁজে পায়, এবং তাবিজটা পুড়িয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়ার পরে তার বলেন যে আপনারা কোনো দিক থেকেই একটা মানুষ এরকমভাবে আরেকটা মানুষের এরকম কবর সিলেক্ট করতে পারে না। আপনি সম্পত্তির লোভ নিয়ে আপনি কি কবরের ভেতরে সম্পত্তি নিয়ে যাবেন কিনা? যা আছে স্থাবর সম্পত্তি সব কি আপনি নিয়ে যেতে পারবেন? নিবেন তো শুধুমাত্র আপনার আমল আর আপনার কাফনের কাপড় এবং আপনার বডিটা নিয়ে যাবেন কবরের ভিতরে, আর তো কিছু ঢুকবে না। আপনারা কীভাবে এই কাজগুলো করেন? আপনাদের শরীর কাঁপে না? তো অনেক সবক দিয়ে আসেন এবং সেই বাসার থেকে বের হয়ে আসেন প্রত্যেকের বাসাতে। আর তার বাবার মুভমেন্টের কোনো চিহ্ন নিশানা কিছুই দেখা যায়নি। আসলে সেই জিনগুলো ভয় দেখিয়েছিল, সেই জিনগুলো ভয় দেখানোর কারণে এরকম হয়েছে। এই মাঝখান থেকে আমি আরও কিছু জিনিস বলছি না, কারণ এই জিনিসগুলো বললে সেই এলাকা ভিত্তিক ঘটনাটা অনেকেই জেনে যাবে, যার কারণে আমাকে কিছু জিনিস স্কিপ করতে হয়েছে। রেফাত ভাই না হলে আমাকে আসলে স্টোরিটা দিতেন না। তো তারপরেও ঘটনাটা যে সলভ হয়েছে সেটা বলবো ঠিক তা না। সেখান থেকে রেফাত ভাই এখনও পর্যন্ত এই মরা লাশের গন্ধ রেগুলার পাচ্ছেন, রেফাত ভাইয়ের ছেলে পাচ্ছেন, এখনও তাদের কাছ থেকে যায় নাই। হয়তো গাউসুল কিছু জিনিস জানে, যার কারণে গাউসুল অনেকদিন যাবত তাদের কাছে আসছে না। তো এটা নিয়ে হয়তো সামনে আর একটা স্টোরি থাকতে পারে, তারা যে এখনও পর্যন্ত মরা লাশে পচার গন্ধ পাচ্ছেন। রেফাত ভাইয়ের ছেলে প্রতি 3 ঘন্টা পর তাদের বাসার মধ্যে লাশ পচা মরার গন্ধ পাচ্ছিলেন, যেটা সিগনিফিকেন্টলি তাদেরকে অনেক এফেক্ট করছে। তো এইটা নিয়ে আরেকটা স্টোরি আসতে পারে, যেটা রেফাত ভাই বলেছেন। তো সাক্ষাতে আরও তিনি আমাকে বলবেন। আমি আপনাদের আসলে প্রপারলি তার কাছ থেকে ঘটনা নিয়েও আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ কিছু সংবেদনশীল পার্ট থাকবার কারণে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্টোরি দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন নামক এলাকায়। উনি কিন্তু এর আগেও ঘটনা পাঠিয়েছিলেন। বিশেষ করে আমাদের প্রচারিত 83 নম্বর এপিসোডে ভুতুরে কান্না শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়েছিল। ওই ঘটনাটি উনি পাঠিয়েছিলেন। ওই ঘটনাটিতে ওনার বাড়ির পাশের কবরের কথা উল্লেখ করেছিলেন, যেখান থেকে মূলত ওই ভুতুরে কান্নার আওয়াজটি উনি পেতেন। তো এই কবর নিয়ে আরো কিছু ঘটনা আছে বলে উনি জানিয়েছিলেন, যেটা পরে লিখে পাঠাবেন এটাও বলেছিলেন। মূলত ওই কবর নিয়েই 2টি ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদেরকে, এবং কবর ছাড়া ওনার বাবার সাথে ঘটে যাওয়া আরো একটি ঘটনা। মূলত এই 3টি ঘটনা নিয়ে একটি ঘটনা আকারে আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো এই কবর যেগুলো রয়েছে ওখানে মূলত 3টি কবর রয়েছে। সর্বপ্রথম যে কবরটি আছে সেটি হলো ওনার বাড়ির পাশের এক কাকার কবর।
কাকার কবর না, কাকার দাদার কবর আর কি, যিনি অনেক আগে মারা গেছেন। আর ওই কাকার দাদার কবরের পাশের দ্বিতীয় কবরটি হচ্ছে সেই কাকার মায়ের কবর। ওনাকে অবশ্য এই শাহরিয়ার আলিফ দেখেছিলেন, মানে সেই কাকার মাকে। তিনি আবার 2012 সালে মারা গিয়েছিলেন। আর আরেকটি কবর হলো সেই কাকার চাচাতো ভাইয়ের ছেলের, যে 2023 সালে মারা যায়, জন্মের পরপরই মারা যায় আর কি। তো যাই হোক, প্রথম যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনার সময়কাল 2013। ওই সময়ে একটি রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন এই শাহরিয়ার আলিফ। তো এই অ্যাক্সিডেন্টের কারণে পা ভেঙে গিয়েছিল। ঢাকার ধানমন্ডির সিটি হসপিটালে উনি ভর্তি ছিলেন। সে সময় ওনার রক্তের প্রয়োজন হওয়ায় ওনার এক মামা এসেছিলেন ওনাকে রক্ত দিতে, তার নাম হচ্ছে সুজন। তো ওই রক্ত দিতে আসার আগে উনি গাজীপুরে এই শাহরিয়ার আলিফের বাড়িতে যান এবং শাহরিয়ার আলিফের দাদিকে মূলত এখানে নিয়ে আসবেন, মানে শাহরিয়ার আলিফের কাছে নিয়ে আসবেন, এই জন্য গিয়েছিলেন আর কি। তো ওনার বাড়িতে যেদিন যান সেই দিন সন্ধ্যায় ওই সুজন ভাই আর কি, তো উনি এই শাহরিয়ার আলিফের দাদার সাথে বাজারে গিয়েছিলেন কিছু বাজার সদাই বা কেনাকাটা করার জন্য আর কি। তো সবকিছু শেষ করে আস্তে আস্তে বেশ রাত হয়ে যায়। তো আগের যে ঘটনাটি বলা হয়েছিল সেই ঘটনাটিতে বলা হয়েছিল যে বাজার থেকে এই শাহরিয়ার আলিফদের বাড়িতে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই যে সুজন ভাই বা শাহরিয়ার আলিফের যেহেতু মামা হন, আমরা সুজন মামাই বলবো, তো সুজন মামা বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতে থাকেন। আর শাহরিয়ার আলিফের দাদা উনি একটা কাজের জন্য বাজারে কিছুটা সময় থাকবেন বলেছিলেন, এই জন্য ওই সুজন মামা একাই রওনা দিয়েছিলেন। তো রাস্তা দিয়ে হেঁটে আসার সময় তার সাথে কিছু ঘটেনি। তো এই শাহরিয়ার আলিফদের বাড়িতে ঢুকতে হলে তখন সেই দুটি কবরের পাশ দিয়ে যেতে হবে। তখন তো দুটি কবর ছিল, মূলত 2023 সালে আরেকটি কবর হয়েছিল আর কি। তো ওই সময় দুটি কবর থাকার কারণে দুটি কবরের পাশ দিয়ে একটি ছোট্ট ঢালু রাস্তায় উঠে তারপরে ওই বাড়িতে ঢুকতে হবে আর কি। তো যখন তিনি সেই কবর দুটির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটি অবয়ব দেখে উনি দাঁড়িয়ে যান। তো অবয়বটি দেখতে ছিল মানুষের মতো, কিন্তু উচ্চতা বেশ লম্বা ছিল, 10 থেকে 12 ফুট। সেটি সাদা রং টাইপের কিছু একটা বড় আলখেল্লা জাতীয় কিছু পরা ছিল, হয়তো বা জুব্বা হবে বা এই টাইপের কিছু একটা হবে আর কি। তো অবয়বটিকে কিন্তু উনি পেছন থেকে দেখছিলেন। তো এই অবয়বটিকে দেখে এই সুজন মামা কিন্তু ভয় পেলেও উনি কিন্তু অজ্ঞান হন নাই, মানে সেন্স হারান নাই। ওই অবয়বটি কিন্তু কোনো নড়াচড়া করছিল, একদম ঠায় মূর্তির মতো দাঁড়িয়েছিল আর উল্টো দিকে ঘুরে ছিল আর কি। আর একটা জিনিস মনে হচ্ছিল, ওই অবয়বটার মাথা দেখা যাচ্ছে না, বিশেষ করে মাথাটা নিচ দিকে ঝুঁকে কিছু একটা করছে বলে মনে হচ্ছে, মানে ঘাড় দেখা যাচ্ছে, মানে মাথাটা একদম নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছে এরকমটাই মনে হচ্ছে। আর একটা ভয়ানক ব্যাপার এই সুজন মামা লক্ষ্য করেন, সেটা হচ্ছে ওই অবয়বটির পায়ের দিকে যখন তাকিয়েছেন তখন দেখা যাচ্ছে যে ওই পাটি উল্টোনো। তো কিন্তু এই পা লম্বা ছিল প্রায় 1 হাতের সমান, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের পুরো 1 হাত যতটুকু লম্বা হয় ঠিক ওরকম ছিল আর কি। আর অবয়বটির গায়ের রংটা ওইভাবে বোঝা যাচ্ছিল না, তাই পা দেখে মনে করেছিলেন যে অবয়বটির মানে গায়ের রংটা কুচকুচে কালো হতে পারে, কারণ হঠাৎ করে উনি ওই অবয়বটি দেখেছিলেন দাঁড়িয়ে, উনি পেছন থেকে ওইটাকে অবজার্ভ করছিলেন। মূলত 5 থেকে 10 সেকেন্ড অবজার্ভ করেছিলেন আর কি। ভয় পেয়েছিলেন কিন্তু অবজার্ভ করেছেন যে আসলে কি উনি কি চোখে ভুল দেখছেন না ঠিক দেখছেন। তো যাই হোক, এই মামার হাতে কিন্তু বাজারের ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আবার 3টা মাছ ছিল। এখন বাড়িতেও যেতে হবে, কি করবেন? মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে কিছুটা সাহস সঞ্চয় করে ওই অবয়বটির পাশ কাটিয়ে যেতে থাকেন আর মনে মনে দোয়া দুরুদ পড়ছেন যেন কিছু না হয়। তো উনি অবয়বটির পাশ কাটিয়ে চলেও গেছেন, হঠাৎ করে পেছনে একটা শব্দ করে গরম নিঃশ্বাস ছাড়ে, মানে জোর একটা নিঃশ্বাস ছাড়েন অনেক সময় ষাঁড় গরু বা এই টাইপের কোনো কিছু যদি নিঃশ্বাস ছাড়ে জোরে জোরে কেমন শব্দ হয় ঠিক তেমন। তো নিঃশ্বাসটা এমন ছিল যে মামার পেছনে এমনভাবে লেগেছিল যে হঠাৎ করে দমকা বাতাস গায়ে লাগলে যেভাবে মানে জামা নড়ে ওঠে এবং অনুভূত হয় যে পিছনে বাতাস লেগেছে, ঠিক ওই রকম করে হঠাৎ করে গরম একটা বাতাস ওনার লেগেছিল। তখন মামা ভয় তো পেয়েছেন, কিন্তু নিজের অজান্তেই
মানে এটা কি কোনো মায়াজাল সৃষ্টি না অন্য কোনো কিছু, উনি নিজের অজান্তেই ঘুরে ওই জিনিসটার দিকে তাকিয়েছেন। আর তখনই ওনার জীবনের সবচাইতে ভয়ানক দৃশ্যটি দেখেন। এটা এমন একটা ভয়ানক দৃশ্য, এটা কোনো মানুষ দেখার জন্য প্রস্তুত থাকে না। উনি দেখতে পান এই অবয়বটি মানুষের মতোই, তার পা তো আগে থেকে উনি দেখেছিলেন, কিন্তু এই অবয়বটির মাথা যেটা নিচ দিকে ঝুঁকিয়ে রেখেছিল, এখন ওই জিনিসটা মাথাটা উঁচু করেছে। আর এই মাথাটা একটা বড় ষাঁড় গরুর মাথা যেরকম হয় ঠিক তেমন ছিল। দুটো শিং দুটো অত লম্বা ছিল না, মাঝারি গোছের, মানে লম্বা আর কি, যেরকম হয় আর কি, ওই রকম ছিল। তো ওনার চোখের সামনে সাদা আলখেল্লা পরিহিত মনুষ্য অবয়ব, অথচ মাথাটা ষাঁড় গরুর মতো। এই জিনিসটা যখন উনি দেখেছেন তখন উনি কি পরিমাণ ভয় পেতে পারেন, প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। আরো একটা ব্যাপার, ওই জিনিসটার চোখ দুটো আগুনের মতো মানে জল জল করছিল। আর প্রথমে একবার নিঃশ্বাস ছাড়ার পর এই সুজন মামা যখন ঘুরে তাকিয়েছিলেন তখন হিংস্র ষাঁড়ের মতো ফোঁস শব্দ করে আবারও গরম গরম নিঃশ্বাস ছাড়ছিল, এবং নিঃশ্বাসের যে বাতাসটা এটা ওনার বুকে এসে তখন লাগছিল, কারণ উনি তো ওইদিকে ঘুরে তাকিয়েছেন। মনে হচ্ছে এখনই আক্রমণ করবে। তো মামা তো ওইখানে একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, মানে ওনার পা চলছিল না। উনি চিন্তা করেছেন যে এইবার আমি শেষ, আমার আর বাঁচার উপায় নাই। কিন্তু এরপরেও সাহস করে উনি ঘুরে নিজেকে দৌড় দেওয়ার মতো প্রস্তুত করেছেন, এবং সেটা করেছেন। উনি যখন ঘুরেছেন এবং দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে উনি মানে চিৎকার করে বাড়ির লোকদেরকে ডেকেছেন। ওই সময় যে আল্লাহু আকবার বা এরকম কিছু পড়বেন সেটা এরকম না, আসলে ওই সময় তো মাথা কাজ করে না মানুষের। যখন এই ধরনের বিপদ আসে তখন মানুষ কখন কি বলবে, ওই সময় সাহস ধরে রেখে দোয়া দুরুদ পড়া নাকি অন্য কোনো কথা বলা, এইটা কিন্তু মানুষের আসলে হুঁশ থাকে না। উনি তো এরকম চিৎকার দিয়েও আর হাতের ব্যাগ ওখানে ফেলেই বাড়ির দিকে দৌড় দিয়েছেন। তো বাড়িটা একদম কাছেই আর কি। তো দৌড়ে সরাসরি বাড়ির দরজার সামনে এসে পড়েন ধপাস করে। আর এই যে শাহরিয়ার আলিফের দাদিকে ডাকতে থাকেন। তো দাদি দরজা খুলে এই অবস্থা দেখে তাকে শান্ত করেন। ওই দাদি যে দোয়া কালাম জানতেন সেটা পরে ফু দেন। তো উনি কিন্তু ওইখানে সেন্সলেস হন নাই, মানে বাড়িতে আসার পরে যে অজ্ঞান হয়ে যাবেন বিষয়টা এরকম না। তো বাড়ির অন্য সদস্যরা চলে এসেছে, কি হয়েছে এটা বলার পর অন্যরা ওখানে যান, কারণ ওখানে তো বাজারের ব্যাগটা ফেলে এসেছিলেন। তো সবাই ওখানে যাওয়ার পর দেখেন যে বাজারের ব্যাগের কিছু কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ব্যাগে যে 3টি মাছ ছিল, এই মাছ দুটোর মধ্যে পুরোটাই খাওয়া, মানে দুটোর পুরোটাই খাওয়া, কাটা পড়ে আছে, আর একটার অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। তো ওই দিন উনি ভয় পেয়েছিলেন বটে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বা জ্বর এরকম কিছু হন নাই, এরকম কোনো কিছুতে আক্রান্ত হন নাই। উনি পরের দিন সকালবেলা এই সুজন মামা দাদিকে নিয়ে ঢাকাতে চলে আসেন। এই যে শাহরিয়ার আলিফ যখন অসুস্থ ছিল আর কি, ওই হসপিটালে চলে আসেন আর কি। তো এরপরে জানা যায় যে ওই যেই কবরের ওখানে যে ভয়টা পেয়েছিলেন আর কি, তো বাড়ির পাশের যে কাকার দাদা এবং কাকার মায়ের কবর রয়েছে, সেই কাকাও নাকি রাতের বেলা 2বার ঠিক সেম অবয়বের জিনিসটার মুখোমুখি হয়েছেন, কিন্তু এই বিষয়টা উনি কাউকে জানান নাই। তো এই ঘটনা ঘটার পর উনি সবাইকে বিষয়টি জানিয়েছিলেন। তো এটা ছিল প্রথম ঘটনা। তো এবার আসেন আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই, ওই কবর রিলেটেড আরও একটি ঘটনায় যাব আর কি। তো এই ঘটনাটি আসলে অল্প কিছুদিন আগে উনি সংগ্রহ করেছিলেন, কিছুদিন আগে শীতের যে সিজনটা ছিল সময় যে মাহফিল হতো, তো মাহফিল থেকে ফেরার সময় তো ওই রাস্তা দিয়ে উনি আসছিলেন, তখন রাত প্রায় 12টা বাজে। তো সাথে সবাই বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যাওয়ায় উনি তো একা একা হয়ে গেছেন একদম। তো তখন ওই রাস্তা দিয়ে তো যেতে তো ভয়ই করছিল। সেই সময় হঠাৎ করে ওনার বাড়ির দিকের একজনকে পান, তখন তো ভয় কিছুটা কমে। তার নাম হচ্ছে মনির। তো এই মনিরের সাথে গল্প করতে করতে যাওয়ার সময় ওই মনির এই শাহরিয়ার আলিফকে একটি ঘটনা জানায়। তো ঘটনাটি 2023 সালের একদম মধ্যবর্তী সময়, তবে জুন জুলাই বা এরকম যেই সালটা চলছে, মানে সময়টা চলছে, যে মাসটা চলছে, গত বছর এরকম সময়ের হবে আর কি। তো মনির সেই সময় সারাদিন কাজ করত, আর রাতে কাজ করে বাসায় ফেরার আগে তার একটা বদ অভ্যাস ছিল, সে নেশা পানি করত, আর নেশা করে সে বাসায় ফিরত। তো মনিরের বাসায় যেতে হলে এই শাহরিয়ার আলিফদের বাড়ির পাশের সেই কবর এবং কবরের পাশে ঢালু রাস্তা যে ততটুকু রয়েছে, এই দিক দিয়ে উঠে আরো 5 মিনিট হেঁটে যেতে হবে। তো ওই রাত্রেও সে নেশা করে বাড়ি ফিরে আসছিল। তো সেদিন ফিরতে ফিরতে রাত প্রায় 3টা বাজে। তো এই শাহরিয়ার আলিফদের বাড়ির পাশেই
সেই 3টি কবর থেকে একটু সামনে ওই সময় 2023 সালের মধ্যবর্তী সময় বড় একটা কড়ই গাছ ছিল, এখন অবশ্য নাই। ওটার উচ্চতা প্রায় 100 ফুটের মতো লম্বা হবে আনুমানিক আর কি। তো মনির কি করেছে, সেই কবর 3টি ক্রস করে ওই কড়ই গাছের কাছাকাছি যখন এসেছে তখন সে দেখতে পায় একটা বানর আকৃতির অবয়ব। তো সে তো নেশা করেছে, তো নেশার রেশ তো তার মধ্যে রয়েছে। হঠাৎ করে এই বানর আকৃতির অবয়ব সে দেখেছে, তো সে শুরুতে সে বানরই মনে করেছে, কিন্তু এই অবয়বটার মুখমণ্ডলটা অদ্ভুত রকমের, বকের মতো বেশ 1 হাত লম্বা নাকি ঠোঁট রয়েছে এই অবয়বের। প্রথমে সেটাকে বানর ভাবলেও চাঁদের আলোতে ভালো মতোই খেয়াল করে এবং তখন বুঝতে পারে এটা কি জিনিস। মনিরকে দেখে ওই জিনিসটি নিমিষের মধ্যেই ওই বানরের মতোই লাফাতে লাফাতে ওই কড়ই গাছের উপরে উঠে বসে, ওটাকে দেখা যায় না তখন। তো মনির তো এমনি নেশা করেছে, সে চিন্তা করছে নেশার ঘরে কি উল্টাপাল্টা কি মানে দেখছে কিনা। আর ওই সময়ে মনির অনেক বড় একটি ভুল করে বসে, সেটা হলো ওই নেশার ঘরে অকথ্য ভাষায় ওই জিনিসটাকে গালিগালাজ করতে থাকে। টানা 2-3 মিনিট মুখে যা আসে ওই নেশার ঘরে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। তো এরপর সে বাড়ির দিকে রওনা করেছে। তো বাড়িতে যাওয়ার পথে আরো একটা ছোট বাঁশঝাড় পড়ে। তো মনির যখন সেটার পাশ দিয়ে যাচ্ছে তখন মনির হঠাৎ করে ঝপ ঝপ আওয়াজ পাচ্ছে আর কি। এই আওয়াজটা কোন দিক থেকে আসছে সে তখন ওই আওয়াজের সোর্স খুঁজতে গিয়ে মাথার উপরের দিকে তাকায়। ওই চাঁদের আলোতে দেখতে পায় এই বাঁশঝাড়ের যে বাঁশগুলো রয়েছে, বাঁশগুলো তো ওরকম বেশি ঘন বাঁশঝাড় না, ফাঁকা ফাঁকা। তো একটা বাঁশ থেকে আর একটা বাঁশে লাফিয়ে লাফিয়ে ওই যে সেই জিনিসটা যেটা একটু আগে কড়ই গাছের কাছে দেখেছে, ওই জিনিসটা এক বাঁশ থেকে আর এক বাঁশে এইভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওই জিনিসটা মনিরের পিছু নিয়েছে। মনি তো তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে গেছে এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তো বাড়ি পর্যন্ত আসা এটা কোনো সমস্যা হয় নাই, মানে ওই বাসটার ওই জিনিসটা দেখার পরে। তো এই মনিরের ঘর ছিল অন্য ঘর থেকে আলাদা। গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় যে এক জায়গাতে বা একই পরিবারের 2-3টা আলাদা আলাদা মানে ঘর থাকে, টিনের ঘর বা যে ধরনের ঘরই তারা তাদের সাধ্যমতো তৈরি করে আর কি। এক একটা ঘরে ছোট ছোট পরিবার থাকে কিন্তু তারা একই পরিবারের সদস্য। তো এরকম কিন্তু দেখা যায় একটা উঠোনের চারদিকে বেশ কয়েকটা ঘর। তো মনির ওই রকম একটা ঘরে থাকতো আর কি। তো মনির থাকতো তার ঘরে একা। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর সে শুনতে পায় ঘরের বাইরে থেকে কেউ তার দরজায় নক করছে এবং মনিরের ছোট ভাইয়ের কণ্ঠে তাকে ডাকছে। এখন মনির তো নেশাগ্রস্ত ওই সময়টাতে, তো মনির উঠে আর দরজা খোলে নাই। তো মনির এতটুকু চিন্তা করে যে তার ছোট ভাই এত রাত পর্যন্ত জেগে থাকে না, হঠাৎ করে ডাকে কেন। আর তারপরেও নেশার ঘরে এসে উঠে দরজা খোলেও নাই, সে চুপচাপ শুয়েই আছে। তো এর কিছুক্ষণ পর শুনতে পায় তার ঘরের চালে কিছু হাঁটাহাঁটি করছে। তো টিনের চালে যদি বড় মানুষ হাঁটাহাঁটি করে তখন কিন্তু টিনের চালের যেই জায়গাটাতে পা পড়ে একটা খুব কর্কশ শব্দ হয় এবং ওই জায়গাটা দেবে যায়। ওরকম হচ্ছিল না, মনে হচ্ছিল যে অনেক সময় কাক যদি বসে, কাক বসার পর বা এক ধরনের খচখচ আওয়াজ হয়, তো কাকের যে নখ, ওই নখ টিনের চালের সাথে লাগলে ওরকম আওয়াজ হয়। প্রথমে এরকম আওয়াজ হলো, এরপরে মনে হলো কোনো কুকুরের আকৃতির কোনো জিনিস যদি হেঁটে যায় যেরকম শব্দ হতে পারে ওই রকম শব্দ। এরপরও মনির চুপচাপ রয়েছে, কোনো শব্দ করছে না। সে নেশার ঘরে চিন্তা করছে যে উল্টাপাল্টা কিছু দেখছি বা শুনছি, এরকম কিছু আর কি। তো এভাবে অনেকক্ষণ চলে, এরপরে মনির ঘুমিয়ে যায়। তো মনিরের ঘুম ভাঙে তার মায়ের ডাকে। তো মনিরের মা তার ঘরের দরজায় নক করছিল আর মনিরের নাম ধরে বারবার বারবার ডাকছিল। তো মনির মনে করেছিল যে সকাল হয়ে গেছে, যেহেতু সে কিছুটা সময় ঘুমিয়েছে, সে কতক্ষণ ঘুমিয়েছে সে বলতে পারে না। তো সকাল হয়ে গেছে, তার কোনো বিপদ নাই। তার মা মাঝে মাঝে ফজরের পরে তাকে ডাকে, এই জন্য সে উঠে দরজা খুলে দেয়। ততক্ষণে কিন্তু তার নেশার ভাবটা অনেকটা কেটে গেছে। কিন্তু মনির জানতো না সে কত বড় ভুল করে ফেলেছে। দরজা খোলার সাথে সাথে সে কিছু বুঝে ওঠার আগে কোনো একটা কিছু তাকে হ্যাচকা টানে চোখের পলকে পাশের জঙ্গলের দিকে নিয়ে যায়। শুধু মনির দেখছিল যে সে দ্রুত গতিতে, মানে তার পাও চলছিল না, এমন জোরে টান দিয়েছে যে বাতাসের গতিতে তাকে নিয়ে যাচ্ছে। সে শুধু দেখছে জঙ্গলের দিকে যাচ্ছে সে। আর বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছিল
যে সে চিৎকার করারও সুযোগ পায় নাই। সে চাঁদের আবছা আলোতে দেখতে পায় ওই যে রাতের বেলা বাড়িতে ফেরার সময় বানরের মতো কিন্তু ঠোঁট লম্বা যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু আগের বার ছোট একটা বানরের আকৃতি থাকলেও একই রকমের আকৃতি বা চেহারা, গায়ের গঠন ওরকম মনে হলেও এবার কিন্তু উচ্চতায় বেশ বড়। মনিরের মতে সেটি ছিল প্রায় 7 ফুটের কাছাকাছি। জিনিসটা মনিরকে টেনে নিয়ে আছাড় মারতে থাকে। মনিরের মতে জিনিসটা নাকি অনেক শক্তিশালী ছিল। মনীষ তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। মনিরকে 4 থেকে 5টা আছাড় দেয়। এরপর মনিরকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি তোকে রাত্রেবেলা পাই আবারও তোকে মারবো, কিন্তু তোকে একবারে মেরে ফেলবো না, মাঝে মাঝে তোকে মারবো। রাতের বেলা যদি তোকে একা পাই তখনই তোকে ধরবো, মনে রাখিস কথাটা। আমাকে গালিগালাজ করেছিস, এর শাস্তি তুই পেতেই থাকবি, এটাই শেষ না। এরপর ওই জিনিসটা 1 লাফ দিয়ে পাশের একটা কাঁঠাল গাছে উঠে অদৃশ্য হয়ে যায়। এরপর মনিরের কিছু মনে নাই। পরের দিন তার জ্ঞান ফিরলে সে নিজেকে তার ঘরে আবিষ্কার করে। তার পাশে পরিবারের লোকজন। তো এর আগের ঘটনায় এই শাহরিয়ার আলিফ একজন দাদুর কথা বলেছিলেন, মোহাম্মদ দাদু। ওই মোহাম্মদ দাদু তার পাশে বসেছিলেন। তো মনির মোহাম্মদ দাদুকে সবকিছু জানার পর উনি দোয়া কালাম পরে মনিরের শরীরে ফু দিয়ে দেন, ঝাড়ফুঁক করেন আর কি। এই ঘটনার পরে মনির একদম এই নেশা করা ছেড়ে দেয়, মানে তার যে বদ অভ্যাসগুলো ছিল সবগুলো ছেড়ে দিয়েছিল, এবং রাতে তাড়াতাড়ি সে বাড়িতে ফেরত আসতো। আর সে মোটামুটি যতটুকু ভালোভাবে চলার দরকার সে সেভাবেই চলতো। এরপরে খুব একটা সময় যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এটা খুব একটা মানে আসলে বলা যায় না আর কি। তবে সে যথেষ্ট সতর্ক থাকে। তো আল্লাহর অশেষ রহমতে এখনো তার সাথে আবার বড় ধরনের কোনো বিপদ আপদ হয়নি। আমরা দোয়া করি আর বিপদ আপদ তার সাথে না হোক। তো ওই যে কবর রিলেটেড, মানে কবরের আশেপাশে যেই দুটো ঘটনা ছিল সেই দুটো ঘটনা তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আসুন আমরা চলে যাব কবরের ঘটনা না, মানে ওই কবর রিলেটেড ঘটনা না, কিন্তু এই শাহরিয়ার আলিফের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনায়। তো গাজীপুর কিশোরগঞ্জ রোড নিয়ে ঘটনাটি। তো এই রাস্তাটি এই শাহরিয়ার আলিফের বাড়ির সাথেই, এবং ঘটনাটি ঘটেছিল ওনার আব্বুর সাথে। ঘটনাটি যখন ঘটে ওনার আব্বু তখনও বিয়ে করেন নাই, সালটা 2004-5 এরকম একটা সময় হবে আর কি। তো সেই সময় শাহরিয়ার আলিফের আব্বু ঢাকাতে চাকরি করতেন। প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি বাড়িতে আসতেন ছুটিতে। তো এমনই একদিন বৃহস্পতিবার রাত্রে ঢাকা থেকে উনি রওনা দিয়েছিলেন আর কি। মূলত রওনা দেন বিকালের দিকে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, অনেক সময় জ্যাম থাকে বৃহস্পতিবারে। কিন্তু ঢাকা থেকে বেরোনোটা আর গাজীপুরের রাস্তাটা যদি আসা হয় বেশ জ্যাম থাকে। আর ওই সময়ে রাস্তাঘাট, বিশেষ করে গাজীপুরের রাস্তাঘাট অতটা ভালো ছিল না। এখনও যতটুকু উন্নত হয়েছে, এক্সপ্রেস হয়েছে, তো যত লেনগুলো হয়েছে তখনও তো এত কিছু ছিল না। এখনও তো অনেক দেরি হয় ওইখানে গাজীপুরে যেতে আর কি। তো বাস র্যাপিড ট্রানজিটটা হয়েছে, এটা চালু হলে হয়তো আরও দ্রুত যাওয়া যাবে, কিন্তু ওই সময়ের বাস্তবতা চিন্তা করেন যে কি অবস্থা ছিল, তো অনেক সময় লাগে যায়। তো এমনিতে ওনার সন্ধ্যার দিকে, বিকাল পেরিয়ে পরন্ত বিকেলে উনি উঠেছিলেন, কিন্তু বাড়িতে আসতে অনেক দেরি, প্রায় রাত 1টা বাজে। তো যে বাসটা এই শাহরিয়ার আলিফের আব্বুকে নিয়ে এসেছিল, তো ওই বাসে কিন্তু তার বাড়ির খুব কাছাকাছি নামা যায়। কিন্তু শাহরিয়ার আলিফের আব্বু যখন ওই বাসের হেল্পারকে বললেন যে তার বাড়ির অমুক জায়গায় ওইখানে নামিয়ে দিতে, কিন্তু হেল্পার কিছুতেই ওইখানে বাস থামাবে না। তাকে বলল যে ওই জায়গার আগে একটা বাজার আছে, ওইখানে নামতে হবে, ওইখানে কোনোভাবে বাস থামানো যাবে না। ওই সময় বাজারটি খুব ছোট ছিল, তেমন একটা উন্নতও ছিল না। এখন কি আর করা, হেল্পার যেহেতু নামাতেই চাচ্ছে না, তার সাথে অনেক তর্ক বিতর্ক করার পরেও কোনোভাবে সে নামাবে না, বাধ্য হয়ে ওই ছোট বাজারের ওখানে উনি নেমে গেলেন। ওখান থেকে হেঁটে যেতে হবে বেশ খানিকটা পথ। তো গত রাত্রে ওই বাজারে সাধারণত লোক থাকার কথাও না, আসলেই ছিল না, বাজারটা ছিল পুরোপুরি ফাঁকা। তো উনি ওখানে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওই বাজারটির এক জায়গায় শুধু 3 রাস্তার একটা মোড় রয়েছে। তো সেখানে আসার পর হঠাৎ করে উনি ঘোড়ার ডাক শুনতে পান। শুধু একবার না, 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার উনি ঘোড়ার ডাক শুনেছেন। এটা তো মনের ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আশেপাশে ঘোড়া তো দূরে থাক, কোনো কুকুর বিড়ালেরও অস্তিত্ব নাই। তিনি তখন কিছুটা ভয় পান এবং তাড়াতাড়ি করে বাড়ির দিকে হাঁটাতেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা জায়গায়
এই মাছ ধরার কিছু প্রজেক্ট করা হয়েছিল। ওই প্রজেক্টের কয়েকটা পুকুর ছিল ওই সময়, তো প্রজেক্টের কিছু পুকুর পড়ে। তো পুকুরের কাছাকাছি আসার পর এই শাহরিয়ার আলিফ ভাইয়ের আব্বু আরেকটি ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান দূর থেকে আলোকিত কিছু একটা দৌড়ে তার দিকে আসছে। তো কিছুটা কাছাকাছি আসার পর তিনি দেখতে পান একটি মানুষ আকৃতির অবয়ব, যার চেহারা বোঝা যাচ্ছিল, মানে খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে কালো কুচকুচে একটা কালো ছায়ামূর্তির মতো, মানে মনে হচ্ছে কোন একটা মেঘের মতো, কালো মেঘ যেরকমটা তুলতুলে হয় মনে হচ্ছে ওই টাইপের কিছু একটা। কারণ হচ্ছে ওই মশালের যে আলো, সে হাতে একটা মশাল ধরা ছিল, ওই মশালটাও দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু ওই আলোতেও কিন্তু পাশের ওই জিনিসটাকে খুব একটা দেখা যাচ্ছিল না, যেটা কিন্তু হওয়ার কথা না। এরপরে ওই অবয়বটি যা করে কেউ তো চিন্তাও করতে পারবে না। ওই অবয়বটি কি করে, আরো কাছাকাছি আসতে থাকে ওনার। তো এদিকে শাহরিয়ার আলিফের আব্বু তো খুব ভয় পাচ্ছেন। ওই অবয়বটি যখন এই আলিফের আব্বু থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে এসেছেন, তখন পাশে যে পুকুর ছিল ওই পুকুরে ওই মশাল সমেত লাফ দেয়। তো ধপাস করে বড় কিছু একটা পড়লে যেরকম শব্দ হয়, শব্দ উনি শুনতে পান। এরপর সবকিছু শান্ত, একদম শান্ত। আর ওই পুকুরে আর কোনো জিনিসের অস্তিত্ব দেখা যাচ্ছে না। যদি মানুষ হতো তাহলে তো সাঁতার কাটতো, কিন্তু না, উনি এক দৃষ্টিতে ওই পুকুরের দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছে ভারী কোনো কিছু পড়ার পর, পাথর বা ইট কিছু পড়ার পর যেরকম একটু আলোড়ন সৃষ্টি হয়, শব্দ হয় এবং একদম শান্ত হয়ে যায় পুকুরের পানি, ঠিক ওরকমই শান্ত হয়ে গেল। আসলে উনি কি দেখলেন এই জিনিসটাও ভালো করে বুঝতে পারেন নাই, তবে যখন বুঝতে পেরেছিলেন তখন বুঝেছিলেন এইটা অস্বাভাবিক কিছু। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় বলি যে ঘরের বাইরে থেকে 2 বারের বেশি কোনো অবয়ব ডাকতে পারে না, কিন্তু এই ঘটনার দ্বিতীয় অংশে আমরা দেখলাম এই যে মনির যে ছেলেটা, তার মায়ের রূপ ধরে ডেকেছিল শুধু 2 বার না, অনেকবার ডেকেছিল, এবং দরজা যে লোহার কড়া ছিল সেটা ধরে নাড়িয়ে নাড়িয়ে শব্দ করেছিল। তার মানে লোহার, আমরা বলি যে লোহা দেখলে জিনপরি ভয় পায়, তো দেখা গেল যে এখানে লোহা ধরেই নড়াচড়া করে শব্দ করেছে, এবং 2 বার না, অনেকবার ডেকেছে। আবার আমরা বলি আগুন দেখলে জিন ভয় পায়, এখানে দেখা গেল কোন একটি ভয়ানক অবয়ব মশাল হাতে নিয়ে দৌড়ে আসছিল, সেই মশালটি দাউ দাউ করে জ্বলছিল এবং মশাল নিয়েই পুকুরে ঝাঁপ দিল। তাহলে আমরা যেই জিনিসটা জানি তার মানে হচ্ছে যে সব জিনেরা আসলে আগুন, লোহা এগুলো দেখে ভয় পায় না। আবার সব জিনই যে 2 বারের বেশি ডাকতে পারে বিষয়টা এরকম না। অনেক জিন আছে তারা 2 বার কেন 200 বার বা 1000 বার যদি ডাকতে হয় তারা সেটাও পারে। তাহলে এই বিষয়টা আপেক্ষিক একটি বিষয়। তবে আমরা সাধারণ যেটা প্রচলিত তথ্য সেটা আমরা বলি, কিন্তু ব্যতিক্রম অনেক কিছুই কিন্তু হয় যেটা আমরা কিন্তু জানি না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ শাহরিয়ার আলিফকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন চাঁদপুর থেকে জিহাদ ভাই। জিহাদ ভাইয়ের এই ঘটনাটি তিনি তার এক এলাকার বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, যার নাম দুর্জয় আহমেদ। দুর্জয় ভাইয়ের ছোটবেলা থেকেই অলৌকিক বা ভৌতিক বিষয়গুলোর প্রতি কৌতূহল একটু বেশি কাজ করত। তবে পড়াশোনায় তার মন না থাকায় প্রায় সময় তার বাবা মা তাকে বলতো পড়াশোনার ভিতরে একটু মন দিতে। তো এমনই সময় দুর্জয় ভাই যখন স্কুলে যেত, তিনি প্রায় সময় লক্ষ্য করতো যে তার স্কুলের যে ক্লাসরুমটি ছিল তার পাশেই ঠিক একটি ক্লাসরুম রয়েছে যেটা সবসময় বন্ধ থাকে এবং অন্ধকার থাকে, যেখানে তিনি কখনোই কাউকে ঢুকতে দেখেনি। তো তার সেখান বিষয়ে খুব কৌতূহল জাগে এবং তিনি একদিন সেখানে একা একা ঢুকেন এবং দেখেন সে ক্লাসরুমের দেয়ালে পায়ের ছাপ আছেন এবং সে ক্লাসরুমের মাটিগুলোর মধ্যে পড়ে আছেন অনেক কালো জাদুর জিনিসপত্র। যেহেতু ছোটবেলা থেকেই তার ভৌতিক কিংবা অলৌকিক জিনিসের প্রতি আগ্রহ বেশি ছিলেন, তিনি সেই জিনিসগুলো দেখেই চিনে ফেলেন যে এগুলো কালো জাদুতে ব্যবহার করা হয়। তো তিনি এগুলো দেখে কৌতূহল নিয়ে তার টিচারকে জিজ্ঞেস করেন যে এগুলো কি বা কোথা থেকে এসেছে। তিনি মনে করেছিল তার টিচার তাকে এইসব বিষয়ে কোনো জ্ঞান বা ধারণা দিতে পারবেন, কিন্তু তার টিচার তাকে উত্তর দেন যে ওই ক্লাসরুমটা একটা পরিত্যক্ত ক্লাসরুম এবং তার সেখানে না যাওয়াই তার জন্য ভালো। তো এরকম উত্তর পেয়ে দুর্জয় ভাই খুব মনক্ষুণ্ণ হন
এবং তিনি চিন্তা করেন যে টিচার যাই বলুক না কেন আমি এর ভিতরে ঢুকে দেখব। তবে তিনি একা যাবেন না, তিনি তার সাথে কিছু বন্ধু নিয়ে যাবেন এবং সে ক্লাসে ফিরে গিয়ে তার বন্ধুদেরকে এইসব বিষয়গুলো জানান এবং বন্ধুদেরকে বলেন যে কোনো সময় রাতের বেলা তারা যেন এখানে আসেন এবং তারা সবাই একসাথে এসে এখানে দেখবেন কি করা হচ্ছে এবং কি আছে এর ভিতরে। তো তারা বন্ধুরা মিলে সবাই মিলে একটা মিটিং করেন এবং এটা ঠিক করেন যে তারা একদিন রাতের বেলা যখন স্কুল বন্ধ হয়ে যাবেন এবং দারোয়ান সেখান থেকে চলে যাবেন, তারা সেখানে গিয়ে দেখবেন যে সেখানে কি আছে এবং কি করা হচ্ছে। আদৌ কি কোনো ভৌতিক কোনো কিছু আছে নাকি কোনো মানুষ সেখানে ভয় দেখিয়ে সেই রুমটাকে দখল করে রেখেছে। ঠিক তার 2-1 দিন পরেই স্কুলের কার্যক্রম সন্ধ্যা 6টার মধ্যে শেষ হয়ে গেলে দারোয়ান স্কুলের তালা লাগিয়ে তার বাড়িতে চলে যান এবং তারা সেদিন ফোন দিয়ে আটেন যে তারা সেদিনই যাবেন স্কুলের সেই ভিতরে এবং দেখবেন সেই ক্লাসরুমে কি হচ্ছে। তারা বন্ধুরা মিলে স্কুলের পিছনের দেয়াল টপকে স্কুলের সীমানায় ঢুকেন ঠিক রাত 7:30 থেকে 8টার মধ্যে। তবে আজকে রাত্রে যখন তারা ঢুকেছেন তখন তারা এটা টের পেল যে সকালবেলা যে স্কুল থেকে তারা বের হয়েছেন আর এখন যে স্কুলে তারা ঢুকেছেন তার পরিবেশ সম্পূর্ণই আলাদা। এখন সেই স্কুলটা তাদের কাছে প্রায় অচেনা অচেনা লাগছে। তাদের মধ্যে 2-1 জন বন্ধু একটু ভয় পেয়ে যান এবং দম আটকে যাওয়ার মতো আচরণ করতে থাকেন। সেখানে দুর্জয় ভাই সবাইকে বুঝিয়ে দোতলার উপরে নিয়ে যান এবং দোতলার সিঁড়িতে যাওয়ার পরপরই হঠাৎ করেই তাদের সামনে একটা কালো বিড়াল চলে আসে। কালো বিড়ালটি দেখে তাদের বন্ধুদের মধ্যে একজন খুব ভয়ে আরেকজনের গায়ের উপর উঠে যায় এবং সে চিৎকার দিতে থাকে। এ দেখে বাকি সবাই ভয়ে চিৎকার দেওয়া শুরু করে। অবস্থার বেগতিক দেখে দুর্জয় ভাই বাকি সবাইকে ধমক দিয়ে বলে, একটা কালো বিড়াল দেখে যদি তোমরা ভয় পাও তাহলে এখানে আসছোই বা কেন? তোমরা একটা কাজ করো, তোমরা দোতলায় থাকো, আমি একাই 3 তলায় গিয়ে দেখে আসি আসলে কি হচ্ছে। তো তিনি তার সব বন্ধুকে দোতলায় রেখে তিনি একাই 3 তলায় চলে যায় এবং 3 তলায় গিয়ে তার সেই ক্লাসরুমটার পাশে যে ক্লাসরুমটা বন্ধ ছিল সে দরজায় যাওয়াতেই তিনি দেখতে পান তান্ত্রিক বেশে একজন লোক ঠিক গোল দাগের মধ্যে আসন পেতে বসে আছেন। মানুষ কাউকে বলি দিলে যেভাবে আসন পেতে বসে থাকেন ঠিক সেই আসনটা পেতেই সে তান্ত্রিক টাইপের লোকটা সেখানে বসেছিলেন। তিনি সেই তান্ত্রিককে দেখে ভয়ে একটা চিৎকার দেন এবং চিৎকার দিয়ে দ্রুত সেখান থেকে নিচে নেমে আসেন এবং বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে তিনি এটা লক্ষ্য করেন না যে তার চিৎকারে সে তান্ত্রিকের ধ্যান ভঙ্গ হয়ে যায়। স্কুল থেকে বেশ দূরে আসার পর তিনি তার বন্ধুদের সব কিছু খুলে বলেন যে 3 তলার সেই রুমে তিনি কি দেখেছেন এবং কাকে দেখেছেন। তবে তিনি না চিনলেও তিনি সেই তান্ত্রিকের সেই বেশ এবং তান্ত্রিক কি পড়া ছিল এবং কিভাবে বসা ছিল সব কিছুই তার বন্ধুকে খুলে বলেন। তার বন্ধুরা তো শুনে তারা সবাই হক চুকিয়ে যান এবং তারা বলেন যে তোমার ওখানে যাওয়াটা এবং আমাদেরকে নিয়ে যাওয়াটাও ভুল হয়েছে, এখন আর ভেবে কোনো লাভ নেই, চলো আমরা বাড়িতে চলে যাই। এই কথা বলে তারা সেখান থেকে বাড়িতে চলে যায়। এরপরেই একদিন দুর্জয় ভাই মাঝরাতে ঘুমের মাঝখানে উঠে যান এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাতের প্রায় 2:30 বাজে। তখন তিনি এটাও বুঝতে পারেন যে তার খুব প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তিনি চিন্তা করেন কিছু খাবার খেয়ে নেবেন ফ্রিজ থেকে বের করে। সেই কথা অনুযায়ী সে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে যান। তিনি লক্ষ্য করেন ঘরের চারিপাশটা অন্ধকারে আচ্ছন্ন। তবে তার ঘরের পাশে যে বাথরুমটি আছে সে বাথরুমে বাতি জ্বলছে এবং সে বাথরুমের বাতিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সে বাথরুমের সামনে কেউ একটা অবয়ব দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। তিনি একটু সামনে যাওয়ার চেষ্টা করলে সে অবয়বটা তাকে উদ্দেশ্য করে বলে, তোর তো এসব দেখার খুব শখ তাই না, তাহলে এখন আমার দিকে দেখতো। এই শুনে দুর্জয় ভাই সে অবয়বটার দিকে তাকালে দুর্জয় ভাই দেখেন বিভৎস চেহারার কোনো একটা লোক তার দিকে তাকিয়ে হাসছে আর তাকে উদ্দেশ্য করে এসব বলছে এবং তার মুখটা থেতলে আছে। কোনো জায়গায় চাপ খেলে বা ছাদ থেকে পড়ে গেলে মানুষের মুখ যেভাবে থেতলে যায়, দুর্জয় ভাই ঠিক সেই রকম একটা চেহারার অবয়বকে সেখানে দেখতে পান। এইবার আর দুর্জয় ভাই সেটা নিতে না পেরে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। মাঝরাতে দুর্জয় ভাইয়ের এমন চিৎকার শুনে দুর্জয় ভাইয়ের বাবা মা তাদের রুম থেকে দুর্জয় ভাইয়ের রুমের দিকে দৌড়ে আসলে দুর্জয় ভাইয়ের বাবা মা দেখেন দুর্জয় ভাই রুমে নেই, কিন্তু দুর্জয় ভাই পড়ে আছে কিচেনের সামনে অজ্ঞান অবস্থায়। তারা দুর্জয় ভাইকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে দুর্জয় ভাইয়ের জ্ঞান ফিরলে তারা সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল, তুমি চিৎকার দিলে কেন? তো দুর্জয় ভাই সব কিছুই তার বাবা মাকে খুলে বলেন। একটা সময় দুর্জয় ভাই যখন সব কিছু খুলে বলেন তখন দুর্জয় ভাইয়ের মা তাকে বলে, তোমার রাতে বেলা ঘুম কম হয় তাই তুমি এরকম করছো। দুর্জয় ভাইয়ের মা আয়াতুল কুরসি আর 3 কুল পরে দুর্জয় ভাইকে ফু দেন এবং ঘুম পাড়িয়ে দিয়ে তাদের নিজেদের রুমে তারা চলে যান। এরপর 2-3 দিন দুর্জয় ভাইয়ের সাথে তার কিছুই হয়নি। তবে 4র্থ দিন দুর্জয় ভাই তাদের বাসার ছাদে যান, কারণ তারা প্রায় সময় তাদের কাপড় চোপড় শুকাতে দিত। তবে তারা সন্ধ্যার মধ্যে সে কাপড় চোপড় নিয়ে আসলেও 4র্থ দিন
যেদিন দুর্জয় ভাইয়ের সাথে আরও একটি ঘটনা ঘটে, সেদিন দুর্জয় ভাইয়ের ছাদ থেকে কাপড় আনতে মনে ছিল না, তাই তার মা সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে দুর্জয় ভাইকে বলেন যে দুর্জয় ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসো। দুর্জয় ভাই ছাদে গিয়ে কাপড়গুলো নিতে গেলে তখন দুর্জয় ভাই দেখেন তাদের পাশের বাসার ছাদে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, যে অবয়বটাকে তিনি সেদিন রাত্রে বাথরুমের আলোতে দেখতে পেয়েছিলেন। সেই অবয়বটার হাতে ছিল একটা মানুষের কাটা মাথা, এবং দুর্জয় ভাইয়ের দিকে তাকিয়ে সেই বীভৎস চেহারার মধ্য দিয়ে হাসি দিতে থাকেন এবং আবারও সে বলতে থাকেন, তোর তো রেহাই নেই, তোর এইবার মৃত্যু হবেই। এবারও দুর্জয় ভাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের দিকে দৌড় দিয়ে তার বাসায় চলে আসেন এবং দুর্জয় ভাই তার মাকে সব কিছু খুলে বলেন। এবারও দুর্জয় ভাইয়ের মা এই বিষয় নিয়ে কোনো রকম পাত্তা দেয় না। তবে এবার দুর্জয় ভাই যে কাটা মাথাটি সে অবয়বটার হাতে দেখেছিল, সেটা ছিল তারই এক বন্ধুর, যে বন্ধু তার সাথেই সে স্কুলের ক্লাসরুমে গিয়েছিল সেই রাত্রে। দুর্জয় ভাই এটা দেখে তার বন্ধুদের সাথে পরের দিন আলাপ করেন এবং বলেন যে তার সাথে কি হচ্ছে, এবং তিনি এটাও শুনতে পান যে তাদের বন্ধুদের সাথেও এরকম ঘটনা গত 2-1 দিন যাবৎ ঘটে আসতেছে। আবারও দুর্জয় ভাই তার বাসার মধ্যে সব কিছু খুলে বলেন তার মায়ের কাছে, কিন্তু এইবারও দুর্জয় ভাইয়ের মা তাকে কোনো পাত্তা না দিয়ে তিনি এটাই বলেন, তুমি হয়তো কোথাও ভয় পেয়েছো তাই তুমি এই রকম করছো। তবে এবার ছিল দুর্জয় ভাইয়ের মায়ের পালা। দুর্জয় ভাইয়ের মা একদিন রাত্রে যখন দুর্জয় ভাইয়ের রুমে যান, তখন দুর্জয় ভাইয়ের মা এটা দেখেন যে দুর্জয় ভাই উল্টো হয়ে তার রুমের জানালার মধ্যে ঝুলছে এবং মাকড়সার মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যাচ্ছে। দুর্জয় ভাইয়ের মা এটা দেখে দুর্জয় ভাইকে ডাকেন এবং দুর্জয় ভাইকে ডাকার পরে সেই দুর্জয় ভাই নামক সে অবয়বটি দুর্জয় ভাইয়ের মায়ের দিকে তাকান এবং হাসি দেন। এটা দেখে দুর্জয় ভাইয়ের মা সেখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দেখতে থাকেন। তিনি নড়তে চেষ্টা করলো বা চিৎকার দেওয়ার চেষ্টা করলো, প্রথমে সে কিছুই করতে পারে না। তখন সে অবয়বটি তাকে বলে, কি ভয় পেলে? এখন তো ভয় পেলে হবে না, তোমাদের আরও অনেক কিছু দেখা বাকি আছে, তোমরা এই বিপদ নিজেরাই ডেকে নিয়ে এসেছো, দেখতে থাকো সামনে তোমাদের আর কি কি আছে। এসব শুনে দুর্জয় ভাইয়ের মা আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে সেখানে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। এই চিৎকার শুনে দুর্জয় ভাইয়ের বাবা এবং দুর্জয় ভাইয়ের বোন সে ঘরে দৌড়ে আসে এবং দেখে দুর্জয় ভাইয়ের মা সেখানে পড়ে আছেন। কিন্তু দুর্জয় ভাইয়ের মাকে যখন জ্ঞান ফিরানো হয়, দুর্জয় ভাইয়ের মা সব কিছু খুলে বলেন যে দুর্জয় ভাই তাকে এইরকম বলেছেন এবং সে জানলার মধ্যে মাকড়সার মতো ঝুলছিল। কিন্তু দুর্জয় ভাইয়ের বাবা এটা শুনে অবাক হন যে এই সব কিছু দুর্জয় ভাই করেছেন, কারণ তারা যখন রুমে ঢুকেন তখন তারা দেখেন দুর্জয় ভাই গভীর ঘুমে ছিলেন, তার মায়ের চিৎকারেও তার ঘুম ভাঙেনি। এইসব দেখে দুর্জয় ভাইয়ের বাবা দুর্জয় ভাইয়ের মাকে বলেন, তুমি খুলে বলো তো আসলে ঘটনা কি। তখন দুর্জয় ভাইয়ের মা নিজের ঘটনাগুলোও বলেন এবং দুর্জয় ভাই যেসব ঘটনাগুলো তার সাথে শেয়ার করেছিল সেগুলোও দুর্জয় ভাইয়ের বাবাকে বলেন। এতে দুর্জয় ভাইয়ের বাবা দুর্জয় ভাইয়ের মাকে প্রচণ্ড রাগারাগি করেন এবং বলেন, তুমি এইসব কথা আমাকে কেন আগে বলোনি? সেদিন রাত্রে দুর্জয়ের চিৎকার শুনে এরপর আর দুর্জয় তো আমার সাথে কোনো কিছু বলেনি, যার জন্য আমি কোনো পদক্ষেপ নেব। তবে কাল সকালে আমাদেরকে এক কবিরাজের কাছে যাওয়া প্রয়োজন। তো তারা পরের দিন সকালবেলা এক কবিরাজের কাছে যায় এবং কবিরাজের কাছে যাওয়ার পর সে কবিরাজ তাদেরকে জানায় যে আমি আগে আপনাদের বাসায় যাব, তারপরে আমি দেখতে পারবো যে ঘটনা কি। দুর্জয় ভাইয়ের বাবা মার সাথে সে কবিরাজ দুর্জয় ভাইদের বাসায় আসে। দুর্জয় ভাইয়ের রুমে ঢোকার পরপরই সে কবিরাজ বলেন, আজকে আমি কিছুই বলতে পারছি না, তবে কাল আমি জানাবো। আমার সাথে যে জিনরা থাকে আমি তাদের মাধ্যমে খবর নেব আসলে এখানে সমস্যাটা কি। তবে আমার মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো সমস্যা এবং কোনো প্রতিশোধ বা কোনো ব্যাপার নিয়ে কেউ আপনাদের উপর রাগান্বিত হয়ে আছে। তো তিনি বাড়ি চলে যায় এবং তার নিজের পালিত সেই জিনগুলোকে তিনি ডাকেন এবং জিজ্ঞেস করেন দুর্জয় ভাইয়ের কি হয়েছে, এবং এটাও খবর নিতে বলেন দুর্জয় ভাইয়ের পিছনে বা দুর্জয় ভাইয়ের পরিবারের পিছনে কে এরকম করছে। সেই জিনগুলো তাদেরকে বলেন যে আমরা পরের দিন সকালবেলা সব খবর নিয়ে আসবো, রাতটা তাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক পরের দিন যখন জিনরা খবর নিয়ে আসে তখন জিনরা সব কিছু দুর্জয় ভাইয়ের কৃতকর্মের কথা সেই কবিরাজকে জানায়। পরের দিন যখন কবিরাজ দুর্জয় ভাইয়ের বাসায় যান তখন সে কবিরাজ সবাইকে এটা বলেন দুর্জয় ভাই নিজের দোষেই এখন সে বিপদে পড়েছেন। তার মানে দুর্জয় ভাই যে ক্লাসরুমে গিয়ে যে তান্ত্রিকের ধ্যান নষ্ট করেছে, সে তান্ত্রিক রাগান্বিত হয়ে তার সাথে থাকা এক জিনকে দুর্জয় ভাইয়ের পিছনে লেলিয়ে দেয় এবং দুর্জয় ভাইয়ের ক্ষতি করার জন্য সেই জিন দুর্জয় ভাইয়ের পিছনে তাড়া করে বেড়াচ্ছে। এরপর দুর্জয় ভাইয়ের বাবা এবং কবিরাজ স্কুলের সেই রুমে গেলে
তারা সেখানে কিছুই দেখতে পায় না। দুর্জয় ভাই তার বাবা মাকে সবকিছু খুলে বলেন এবং কবিরাজকেও সবকিছু খুলে বলেন যে তিনি সেই রুমের মধ্যে কি কি দেখেছিল, পায়ের ছাপ এবং কালো জাদুতে ব্যবহার করা জিনিসপত্র। কিন্তু যখন তার বাবা এবং কবিরাজ সেই ক্লাসরুমে যায় তখন তারা দেখতে পায় শুধু একটি বন্ধ ঘর ছাড়া কিছুই নেই। সেখান থেকে দুর্জয় ভাইয়ের বাবা এবং সেই কবিরাজ দুর্জয় ভাইয়ের বাড়িতে ফিরে আসেন এবং সেই কবিরাজ তার জিনদের মাধ্যমে এটার সমাধান বের করেন এবং একটি তাবিজ দুর্জয় ভাইকে দেন। তবে এটা বলে যান যে এই তাবিজ মৃত্যুর আগ পর্যন্ত দুর্জয় ভাই যেন তার নিজ থেকে দূর না করেন। কিছু আমলও বলে যান যেন দুর্জয় ভাই এই আমল সবসময় করেন এবং 5 ওয়াক্ত নামাজও দুর্জয় ভাইকে পড়তে হবে। যদি এগুলোর কোনো একটা দুর্জয় ভাই ছেড়ে দেন তাহলে দুর্জয় ভাইয়ের জীবনে নেমে আসবে এক কালো ছায়া। কারণ দুর্জয় ভাই যে তান্ত্রিকের ধ্যান নষ্ট করেছে সে তান্ত্রিক খুব রাগান্বিত হয়ে এক ভয়ঙ্কর জিনকে দুর্জয় ভাইয়ের পিছনে লেলিয়ে দেয়। এই সব কিছু শুনে দুর্জয় ভাই তার সাথে সেই তাবিজটা সবসময় রাখা শুরু করেন এবং কবিরাজের বলে যাওয়া সে আমলগুলো দুর্জয় ভাই সবসময় করতে থাকেন। এখন দুর্জয় ভাই অনেকটাই সুস্থ এবং তার সাথে এরপরে আর কোনো ঘটনাই ঘটেনি। তবে দুর্জয় ভাইয়ের সাথে যখন জিহাদ ভাই দেখা করেন তখন জিহাদ ভাই এটা লক্ষ্য করেন যে কবিরাজের দেওয়া সে তাবিজটি এখনও দুর্জয় ভাইয়ের গলায় দুর্জয় ভাই পরে থাকেন। তো এটাই ছিল জিহাদ ভাইয়ের পাঠানো দুর্জয় আহমেদ ভাইয়ের একটি ঘটনা। আমার ওই চোখের সামনে তখন ছটফট করছে সাইমের দেহটা। ওর নাক মুখ দিয়ে ফেনা আর রক্ত বেরিয়ে আসছে। আমি ওকে বাঁচাতে যাব ঠিক তখনই রুমের ভেতরে সব কটা লাইট একসাথে ভোল্টেজ কমে লালচে হয়ে গেল। দেয়ালের কোণ থেকে একটা কুচকুচে কালো ছায়া দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে গেল। মানুষের মতো হাত পা, কিন্তু শরীরটা অদ্ভুতভাবে বাঁকানো। পরক্ষণই সিলিং থেকে একটা তীব্র ঠান্ডা রক্ত মাখা তরল টপ টপ করে আমার কপালে এসে পড়ল। আমি ওপরের দিক তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। দেখলাম সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে একটা বিভৎস চেহারা মানুষের অবয়ব। তার চোখ দুটো সম্পূর্ণ আলাদা এবং মনিহীন। সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসলো আর হিসিয়ে বলল, পরের বেডটা তোর। এই ঘটনা ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে। আমি তখন সিলেট MEJ ওসমানী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ইন্টার্নি ডক্টর। আমার নাম ফাহিম। মেডিকেল লাইফে রাত জেগে ডিউটি করা আমাদের অভ্যাস, তাই রাত বিরাতের হাসপাতাল বা মর্গ কোনো কিছু নেই আমাদের মনে আলাদা কোনো ভয় কাজ করতো না। কিন্তু সেই রাতের ঘটনা আমার ভেতরে সেই সাহসের অহংকার এক নিমিষে গড়িয়ে দিয়েছিল। সেদিন আমার ডিউটি ছিল 3 তলার একদম কোনায় অবস্থিত 3 নম্বর মেল ওয়ার্ডে। ওয়ার্ডের ঠিক পাশে ছিল একটা আইসোলেটেড বা কেবিন রুম, যেটাকে সবাই 3 নম্বর কেবিন বলে চিনত। কেবিনটা সাধারণত ফাঁকাই থাকতো, কারণ হাসপাতালের নার্স আর প্রবীণ ওয়ার্ড বয়দের মুখে একটা গুঞ্জন ছিল যে বছর 10 আগে ওই কেবিনে এক মানসিক রোগী নিজের গলা কেটে সুসাইড করেছিল। তারপর থেকে ওখানে কোনো রোগীকে রাখলে মাঝরাতে নাকি তার অক্সিজেনের পাইপ নিজে নিজেই খুলে যেত আর রোগী ছটফট করত বা ওখানেই মারা যেত। আমরা এসব স্রেফ হসপিটাল বা রটনা বলে উড়িয়ে দিতাম। সেদিন রাত ছিল আনুমানিক 2টা। পুরো এক অদ্ভুত নীরবতা ওয়ার্ডে ছেয়ে আসলো। শুধু দূর থেকে কোনো এক রোগীর ফুসফুসে ফাটানো কাশির শব্দ আসছিল। হঠাৎ করেই বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড়ের তোড়ে হাসপাতালের পুরনো জানালার কাজগুলো খড়খড় করে কাঁপছিল। ঠিক 2:15 3 নম্বর কেবিনের ইমার্জেন্সি কলিং বেলটা তীব্র শব্দে বেজে উঠল। তখন আমি একটু অবাক হলাম, কারণ
ওই কেবিনে আজ ওই বিকেলে এক সড়ক দুর্ঘটনায় শিকার হওয়া তরুণকে শিফট করা হয়েছিল। তার নাম ছিল সায়ম। বয়স বড়জোর 22 কি 23 হবে। ওর মাথায় গুরুতর চোট ছিল, তবে অবস্থা স্থিতিশীল ছিল। আমি আর ডিউটিরত নার্স রীতা আপা ফাইলটা হাতে নিয়ে 3 নম্বর কেবিনের দিকে গেলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা তীব্র ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে লাগলো, ঠিক যেমনটা অনেক পুরনো বন্ধ মর্গের ভেতর থেকে ভেসে আসে। সেই ঘরে এসি বন্ধ, অথচ ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের চেয়েও অনেক বেশি ঠান্ডা। বেডের দিকে তাকিয়ে দেখলাম সায়ম চোখ দুটো বড় বড় করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ওর পুরো শরীর কাঁপছে, যেন ও তীব্র শীতের একদম জমে যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, সায়ম কি হয়েছে? তোমার কোনো সমস্যা হচ্ছে এখানে? কিন্তু সায়ম কোনো কথা বলল না। ও শুধু কাঁপতে কাঁপতে ওর ডান হাতের একটা আঙ্গুল তুলে সিলিংয়ের একেবারে কোণার অন্ধকার অংশটার দিকে ইশারা করলো। ওর চোখ দুটো ভয়ে চড়ক গাছ হয়ে গেছে। মনে হচ্ছিল চোখের মনে দুটো এখনই কোটর থেকে বের হয়ে আসবে। আমি আর রীতা আপা ওপরের দিকে তাকালাম, কিন্তু মোবাইলের আলো ফেলে সেখানে সাধারণত সিলিং ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। রীতা আপা সায়মকে একটা সিডেটিভ ইঞ্জেকশন দেওয়ার জন্য যেই না সিরিঞ্জটা রেডি করলেন, অমনি পুরো কেবিনের লাইনগুলো দপ দপ করতে লাগলো। ভোল্টেজ এতটা ড্রপ করলো যে টিউব লাইনগুলো মৃদু লালচে আলো ছাড়তে লাগলো। ঠিক তখনই সাইমের গলা দিয়ে একটা গঙ্গানের শব্দ বের হলো। আমরা ঘুরে তার দিকে তাকাতে দেখলাম এক অদৃশ্য শক্তি সাইমের পুরো শরীরটা বেড থেকে অন্তত 1 ফুট ওপরে শূন্যে ভেসে উঠেছে। তার হাত পা গুলো অবশ মানুষের মতো ঝুলছে, আর ওর অক্সিজেনের মাস্কটা বাতাসে ঝুলন্ত অবস্থায় কেউ যেন টেনে হিঁচড়ে ঝুলে মেঝেতে আছাড় মারল। রীতা আপা একটা তীব্র চিৎকার দিয়ে রুমের ফাইলপত্র ফেলে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর আমার পা ধরে যেন মেঝের সাথে জমে গিয়েছিল। আমি এক কদম নড়ারও শক্তি পাচ্ছিলাম না। শূন্যে ভাসমান সায়েম নাক আর মুখ দিয়ে গল গল করে কালো রক্ত আর ফেনা বের হয়ে আসতে লাগলো। ও ছটফট করছিল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু একটা গঙ্গানি। আমি আমার ডাক্তারের সত্তা থেকে ওকে বাঁচানোর জন্য যেমনই না পা বাড়ালাম, অমনি দেয়ালের কোণ থেকে একটা কোচকোচে কালো কুঁজো ছায়া মানুষের মতো 4 হাত পায়ের উপর ভর দিয়ে খসখস করে শব্দে দেয়ালে বেয়ে সোজা সিলিংয়ে উঠে গেল। পরক্ষণেই সিলিং থেকে একটা তীব্র ঠান্ডা চটচটে তরল টপ টপ করে আমার কপালে আর গলায় এসে পড়ল। আমি হাত দিয়ে মুছতে দেখলাম ওটা ছিল তাজা রক্ত। ভয়ের চরম সীমায় পৌঁছে আমি যখন উপরের দিকে তাকালাম, আমার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সিলিংয়ে টিকটিকির মতো উল্টো হয়ে চলে আছে এক বিভৎস নারী মূর্তি। তার পরনের কাপড়টার রক্তে ভেজা চুলগুলো নিচের দিকে জট পাকিয়ে ঝুলছে। সবচেয়ে ভয়ানক ছিল তার মুখটা। তার মুখ ছিল কান অব্দি ছেঁড়া, কোনো চামড়া নেই, সেখান থেকে কাঁচা মাংস দেখা যাচ্ছে। আর তার চোখ দুটো সম্পূর্ণই আলাদা, সেখানে কোনো মনে নেই। সে আমার দিকে তাকিয়ে তার সে চেরা মুখটা আরো বড় করে একটা পৈশাচিক হাড় কাঁপানো হাসি হাসলো। তারপর একটা ভাঙ্গা খসখসে গলায় ফিসফিস করে বলল, পরের বেডটা তোর। ঠিক তার পরের মুহূর্তে সাহামের দেহটা
সেখান থেকে ভারী বস্তুর মতো ধপাস করে বেডের ওপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই ঘরের লাইনগুলো পুরোপুরি নিভে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। অন্ধকারের মধ্যে অন্ধের মতো দৌড়ে কেবিনের দরজা খুলে চিৎকার করতে করতে বাইরে বের হয়ে আসি। পরদিন সকালে সাইমের ডেড বডি যখন পোস্টমর্টম পাঠানো হলো, রিপোর্টে হার্ট অ্যাটাক কথা বলা হলেও ওর গলায় 5 আঙ্গুলের গভীর কালচে ক্ষত পাওয়া গিয়েছিল, যেন কেউ অত্যন্ত শক্ত করে ওর গলা টিপে ধরেছিল। আর রীতা আপা সে রাতের পর চাকরি ছেড়ে দিয়ে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এখনও ডাক্তারি করছি, কিন্তু রাতের ডিউটি আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি। কারণ আজ যখন কোনো করিডোর দিয়ে হেঁটে যাই, আমার মনে হয় পিছনের অন্ধকার থেকে কেউ একজন সাদা চোখে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, পরের বেডটা এখনো তোর। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।